করুন। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। শুরু করছি সোজা সাপটা। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন.টি. রামারাও বলতেন যে কেন্দ্র নয়, এই দেশ শাসন করে রাজ্যগুলো। যদিও স্বাধীনতার ৭৫ বছর পরও কেন্দ্রের কোনো শাসকই এই মতের সাথে সহমত ছিলেন না। উল্টে যত দিন গিয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত ততই বেড়েছে। বামেদের সময়ও ছিল, পরবর্তীকালে এখনো চলছে। এই সংঘাতের অন্যতম কারণ কেন্দ্রীয় বঞ্চনা। অনেকে বলেন বাংলার বঞ্চনা পর্ব শুরু সেই স্বাধীনতার পর থেকেই। দেশভাগের পর পাঞ্জাবকে নাকি দুহাতে অর্থ দেওয়া হয়েছিল, আর বাংলার ভাগে জোটে নামমাত্র। নেহেরু, ইন্দিরা থেকে মোদি। দিল্লির শাসক বদলালেও বাংলার অভিযোগ বদলায়নি। 1 ডিসেম্বর 1949 প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে একটি চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। সম্ভবত সেটি ছিল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বাংলার কোনো মুখ্যমন্ত্রীর লেখা প্রথম চিঠি। নালিশের পথে হেঁটেছিলেন বিধান রায়, আর জ্যোতি বসু হেঁটেছিলেন আন্দোলনের পথে। বঙ্গের বঞ্চনা নিয়ে জাতীয় মঞ্চে ঝড় তোলেন জ্যোতি বসু। তাঁর আমলেই বঞ্চনার লড়াই নামে বাংলার মেঠো পথে। দেওয়ালে দেওয়ালে লেখা হয়, রক্ত দিয়ে করব বক্রেশ্বর। বঞ্চনার অভিযোগেই বাম যুবদের পদযাত্রা কোচবিহার থেকে কলকাতা। আমল বদলেছে, অভিযোগ বদলায়নি। আজও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব বাংলার শাসক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দিল্লি চলোর ডাক, হাতে পাওনার পাটিগণিত। তবে এ যুগে কেন্দ্রের সুরসপ্তমে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ক্ষোভ, তো পাল্টা দুর্নীতির অভিযোগে বরাদ্দে কোপ। এ যেন শেষ দেখে ছাড়ার লড়াই। এই লড়াইয়ের শেষ কোথায়, এটাই জানতে চায় আম জনতা। আবাস থেকে ১০০ দিনের কাজ, এমন একাধিক প্রকল্পে বন্ধ কেন্দ্রীয় টাকা। রাজ্যের দাবি, টাকা না দিয়ে বাংলার সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র। আর কেন্দ্রের যুক্তি, দুর্নীতি ঢাকতেই বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করছে রাজ্য। অর্থনীতির লড়াই স্বাভাবিকভাবেই রাজনীতির লড়াই এসে পড়েছে। সামনেই পঞ্চায়েত ভোট, গ্রামের ভোটে এবার বঞ্চনা আর দুর্নীতির ধুন্ধুমার লড়াই। কিন্তু রাজনীতির এই দড়ি টানাটানিতে কি আসলে সাধারণ মানুষেরই দুর্ভোগ বাড়ছে না? আজ আমাদের মোশন, দুর্নীতিতে বরাদ্দে কোপ, বঞ্চনায় কেন্দ্রকে তোপ। এই মোশনে যাওয়ার আগে আমি আমাদের ফরম্যাটটা একবার জানিয়ে দিই। প্রত্যেক বক্তা 3 মিনিট করে প্রথমে বলবেন, তারপর আমাদের আলোচনা শুরু হবে। এবং আজকের যারা অতিথি আছেন একবার পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে আছেন পরিচিত মুখ, পরিচয় করানোর কিছু নেই, তবুও আনুষ্ঠানিকতা, দিলীপ ঘোষ। তার পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে সুদীপ সেনগুপ্ত। পাশে রয়েছেন আরও এক পরিচিত মুখ, দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমার একদম বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ। পাশে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শিবাজী প্রতিম বসু, এবং একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। আমি আরো একবার মোশনটা জানিয়ে দিই। দুর্নীতিতে বরাদ্দে কোপ, বঞ্চনায় কেন্দ্রকে তোপ। আমার প্রথম বক্তা দেবাংশু ভট্টাচার্য। দেখুন, বঞ্চনা জিনিসটা শুনে আসছি আমরা রাজনীতিতে বহুদিন। আমি ইতিহাসেরও দেখালেন কিছুটা বিশ্বদা, আমরা ইতিহাসেও পড়েছি, জেনেছি, এবং আজকের দিনের রাজনীতিতে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে। কারণ বঞ্চনার ক্ষেত্র, বঞ্চনার শব্দটা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করে, এবং কিছু রাজনৈতিক দল থাকে যারা সেটাকে ডিফেন্ড করে আসছেন। আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন, সেই সময় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন। বামেদের 34 বছরের সরকারকে আমরা যখন রাজ্যের থেকে গদিচ্যুত করি, তখন কংগ্রেসের সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মাটিতে
এত পুরনো এত বড় একটা গর্ত ভরাট করার জন্য যা যা সাহায্য দরকার সবই করা হবে। কিন্তু দুঃখের বিষয় তাদের তরফ থেকেও তখন সেরকম কিছু সাহায্য পাওয়া যায়নি। তারপরে 2014 সাল নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, তখন 3 বছরে পা দিল তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সময় কেন্দ্রে পরিবর্তন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে প্রথম 2 হাতে 2 লাড্ডুর গল্প শোনালেন। কিন্তু তার মধ্যে যে একটা লাড্ডু কাঁকড় দিয়ে তৈরি আমরা জানতাম না, তার মধ্যে যে একটা লাড্ডু সত্যি সত্যি কিসের লাড্ডু, সেটা রাজনৈতিকভাবে লাড্ডু নাকি সত্যি সত্যি বাংলার মানুষকে মিষ্টি খেতে দেওয়া লাড্ডু আমরা জানতাম না। একটা রেটরিক ব্যবহার করেছিলেন। তারপরে 2014 সালে তিনি ক্ষমতায় এলেন। বঞ্চনাটার জায়গাটা কোথায়? একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্প আপনারা যদি এখন সার্চ করে দেখেন প্রত্যেকে, যেগুলোর ধরুন স্টেট এবং সেন্ট্রালের শেয়ার সেই সময় নরেন্দ্র মোদী আসার আগে ছিল কেন্দ্র দিত 90 টাকা, রাজ্য দিত 10 টাকা, সেই রকম প্রকল্পগুলোরই শেয়ার আজকে যদি আপনি দেখেন সেটা ভাইস ভার্সা হয়ে গিয়েছে বহু ক্ষেত্রে। অর্থাৎ রাজ্যকে হয়তো 90 টাকা টানতে হয়, কেন্দ্র 10 টাকা দেয়। এরকম বহু প্রকল্প আছে যেটাতে কেন্দ্র 90 দিত, রাজ্য 10 ছিল, সেটাকে কমাতে কমাতে 80-20 করা হলো, 75-25 করা হলো, 50-50 করা হলো, তারপরে বলা হলো রাজ্য 60 দেবে, আমরা 40 দেবো। এই করতে করতে কত প্রকল্প বন্ধ পর্যন্ত হয়ে গেল। এবার রাজ্যের ঘাড়ে তো দিনের পর দিন বোঝা বাড়ছে, কারণ হচ্ছে কেন্দ্র তার শেয়ার কমিয়ে আসছে। প্রকল্পগুলো যখন শুরু হয়, যেগুলো নরেন্দ্র মোদী পরে নাম পাল্টান, যেমন ধরুন আবাস যোজনা, নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, পরে করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, আবার এখন আমাদেরকে বলছেন আমরা নাম পাল্টাচ্ছি, আমরা বাংলার নামে করছি, তিনি প্রধানমন্ত্রী নিজের নামে করছেন, খুব ভালো কথা। এরকম ভাবে একটার পর একটা প্রকল্পের নাম বদলালেন বা রাজ্যের থেকে টুকলি করলেন। রাজ্যের থেকে আপনার বাংলার যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নির্মল বাংলা, সেটাকে কপি করলেন, ভারত স্বচ্ছ ভারত, এরকম একের পর এক কপি করলেন এবং যে শেয়ারগুলো ছিল সেগুলোকে কমাতে থাকলেন, নাম বদলাতে থাকলেন। এবার রাজ্যের ঘাড়ে প্রেশার পড়তে থাকলো। এই যখন রাজ্যের ঘাড়ে প্রেশার পড়ছে, আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। 2015 বিহার বিধানসভা নির্বাচন, লালু নীতিশ জোট করেছেন। সেই সময় নরেন্দ্র মোদী বিহারের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন যে বিহারের জন্য একটা প্যাকেজ ঘোষণা করছি, বলে পাবলিকের মধ্যে যেমন নিলামের টাকা তোলা হয় সেরকম ভাবে বললেন। কত টাকা দেবো বিহারকে? 10,000 কারোর, 20,000 কারোর, 30,000 কারোর, বলতে বলতে গিয়ে 90,000 কোটিতে থামলেন বিহারের জন্য স্পেশাল প্যাকেজ। ভোটের আগে প্রশাসনিক জায়গা থেকে। ভোটে বিজেপি হেরে গেল, 90,000 কোটির মধ্যে 1 কোটি ঠেকালেন না। এটা বিহারে প্রকাশ্যে যেটা হয়েছিল, বাংলায় এটা প্রতিদিন নিশ্চুপে হচ্ছে। আমি জাস্ট একটা লাইন বলে শেষ করে দিচ্ছি, প্রতিদিন হচ্ছে। এবং এই বঞ্চনার জন্য আলটিমেটলি সাফার করছেন বাংলার সাধারণ মানুষ। আর সেই জায়গা থেকেই সাধারণ মানুষ আজকে পলিটিক্যালি রিটালিয়েট করেছেন 2021, আগামী দিনেও করবেন। ধন্যবাদ দেবাংশু। পরবর্তী বক্তা দেবজিৎ সরকার। দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, বঞ্চনার কথায় পরে আসবো। আগে দুর্নীতির হিসেব চাইছে মানুষ, বাংলার মানুষ। দুর্নীতির এক নির্বিকল্প রাজ্য আজকেই পশ্চিমবাংলা। কয়লা, বালি, গরু, ত্রেপল, ত্রাণের চাল কোনো ক্ষেত্রে বাকি নেই। এমনকি গরিব মানুষের পায়খানা তৈরির জন্য যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে সেটাও চুরি হয়ে যাচ্ছে, লুটে নিচ্ছে শাসক দলের লোকেরা। শাসক দলের যারা রয়েছেন তারা একটা অদ্ভুত সিস্টেম চালু করে দিয়েছেন, যেটা কিনা খাজনা আদায় কিংবা রেন্ট সিঙ্কিং প্রসেস। সেটা কিরকম? প্রচন্ড একটা বেআইনি জিনিস। খাজনা যদি কোনো আইনিভাবে আদায় হতো সেটা কোনো খারাপ কাজ নয়, সেটা হতেই পারে, তা কোনোভাবে প্রশাসনিকভাবে হতে পারে, ব্যক্তিগত কারোর কোনো জিনিস আছে সেইটা ব্যবহার করে কেউ টাকা তুলছেন, সেটাও হতে পারে। কিন্তু প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা তার দুরুপযোগ করে, সেটাকে বাজেভাবে ব্যবহার করে, সোজা কথায় সেই ক্ষমতার বিনিময়ে কিছু অন্যায়কে প্রশ্রয় দিয়ে টাকা তোলা হচ্ছে, টাকা নির্দিষ্ট জায়গায় চলছে। সব থেকে বড় কথা, কেন্দ্রীয় সরকারি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় সেই টাকার একটা বড় অংশ যারা এই রেন্ট সিঙ্কিং সিস্টেমের মধ্যে রয়েছেন, যারা শাসক দলের রেন্ট সিঙ্কিং সিস্টেমকে যারা বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তারাই এখান থেকে লাভবান হয়েছেন। গরিব মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ যারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো পেতে পারতেন, তারা সেখান থেকে টাকা পাচ্ছেন না, সুবিধে পাচ্ছেন না। সরাসরিভাবে যে টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে যাওয়ার কথা, সেই অ্যাকাউন্টে টাকা যাবার রাস্তা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বন্ধ করেছেন। আমরা দেখেছি চাষিদের ক্ষেত্রে, কিষানদের ক্ষেত্রে, কিষাণ সম্মান নিধি বলে একটা কেন্দ্রীয় সরকারি প্রকল্প আছে, যেখানে প্রত্যেক বছর 6,000 টাকা, 3,000 দুটো ক্ষেপের সরাসরি কিষানদের অ্যাকাউন্টে চলে যাবার কথা। শুধুমাত্র কিষান, শুধুমাত্র চাষি, এইটুকু হবে। বিডিও লিখে দেবেন, এডিও লিখে দেবেন এবং ডিএম তাতে সই করবেন, সরাসরি আধার কার্ড আর ভোটার কার্ড থেকে ব্যাংকে চলে যাবে। মাঝখানে কোনো কাটমানি কেউ খেতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বন্ধ করেছেন। এখানে আমরা দেখেছি যেখানে মানুষ অসুস্থ হলে বিভিন্নভাবে সরকারি এবং বেসরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোমের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়,
তার জায়গায় একটা সরাসরি প্রকল্প ছিল, যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সমস্ত রাজ্য লাভবান হয়, সেই প্রকল্প আমাদের এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের, অর্থাৎ এই তৃণমূলের সরকারের আমলেই। আরো একটা কথা, যে কথা বলছেন দুর্নীতির কথা, তার আগে বলুন যে বঞ্চনার কথা আপনারা বলছেন তার উত্তরে বলি, এই যে কোথাও 75-25 করা হয়েছে, কোথাও 85-15 করা হয়েছে, কোথাও 10-5 করা হয়েছে রেশিও, সেই রেশিও তো শুধু পশ্চিমবঙ্গের জন্য একার জন্য করা হয়নি। এই একই রেশিওতে যদি পার্শ্ববর্তী রাজ্য, এককালে পিছিয়ে থাকা রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার যদি এগিয়ে যেতে পারে, আসাম যদি এগোতে পারে, তাহলে এখানে কেন হয় না? এখানে একটা কারণেই হয় না, একই কথা, নির্বিকল্প দুর্নীতির স্বর্গরাজ্য এই পশ্চিমবঙ্গ, তাই জন্যই হচ্ছে। ধন্যবাদ। দেবাংশু তুলে ধরলো বঞ্চনা, দেবজিৎ দুর্নীতি। পরবর্তী বক্তা শিবাজি প্রতিম বসু। আমার একটাই কথা মনে হচ্ছে, যেটা পরের দিকের কথাটা ছিল বিশ্ব, আমি কারণ সাধারণ মানুষের এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দিক থেকে আমি ভাবছিলাম ব্যাপারটা সম্পূর্ণ, সেটা হচ্ছে যে সাফার তো করছে শেষ পর্যন্ত মানুষ, শেষ পর্যন্ত কারা সাফার করছে? ওই আনটু দিস লাস্টে যেটা লাস্ট ম্যান সাফার করছে। তো আমার মনে হয় এক হচ্ছে যে যদি অনেকগুলি আবাস যোজনা বা আরো অনেকগুলি কথা বললেন যেখানে দুর্নীতি হয়েছে, কিন্তু আমাদের এখানে বেশ কিছু প্রকল্প আছে যেগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটি বা কলেজ সিস্টেমে দেখি যে সরাসরি টাকাটা সেই ছাত্রীদের যেমন কাছে কন্যাশ্রীর টাকাটা চলে যায়, সরাসরি চলে যায়, এখানেই চলে যায়, এই রাজ্যেই চলে যায়। এখন যদি আমার বক্তব্য হচ্ছে, দেখুন একটা কথা এটা মানতেই হবে যে সত্যি বঞ্চনা হয়েছে, ধারাবাহিকভাবে বঞ্চনা হয়েছে। পশ্চিমবঙ্গ নাম্বার 2 ছিল, মহারাষ্ট্র তখনকার মহারাষ্ট্র হয়নি, বম্বে যে প্রদেশ তারপরেই পশ্চিমবঙ্গ ছিল। আজকে পশ্চিমবঙ্গ যেখানে অবস্থাতে গেছে, ধীরে 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 আমরা দেখেছি বামফ্রন্টের সময় একটা বড় কথা উঠতো এবং এখন ওঠে না, মাসুল সমীকরণ, ফ্রেট ইকুয়ালাইজার, এগুলির মধ্য দিয়ে ইউপিতে অন্যান্য জায়গায় যেখানে ইন্ডাস্ট্রি ছিল না, ইন্ডাস্ট্রি নিয়ে যাওয়া হয়েছে, ইন্ডাস্ট্রি সরে গেছে, অনেকগুলি কারণ কার মধ্যে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যে জায়গাটাতে আমি একটা বলছি, নিশ্চয়ই আবাস যোজনা বা অন্যান্য জায়গায় দুর্নীতির কথা উঠছে, কিন্তু আমি বলছি যদি দুর্নীতির কথা ওঠেও, তাহলেও দেখতে হবে যেহেতু মানুষ সাফার করছে, এবং বিশেষ করে দিলীপ দা রয়েছেন এখানে, যারা যারা রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় দলের যারা প্রতিনিধি রয়েছেন, অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখেছি আমি আহমেদ প্যাটেল এবং নরেন্দ্র মোদী তারা কিন্তু একসঙ্গে বিভিন্ন গুজরাটের উন্নতির জন্য তারা একসঙ্গে লড়েছেন। আমাদের এখানে কেন এই সমস্ত বিষয়ে সবাই মিলে আসতে পারবেন না একসঙ্গে? অ্যাক্রস দ্য টেবিল যদি কোথাও আমাদের মনে হয় যে এখানে দুর্নীতি হয়েছে, সেখানে নিশ্চয়ই চেক করতে হবে, কিন্তু দেয়ার আর আদার থিংস অলসো। আমাদের এখানে যে সপ্তম শিডিউলের যেখানে ইকোনমিক আমাদের ফিনান্সিয়াল রিলেশনস আছে, আমাদের এখানে 264 থেকে 293 অবধি, তার মধ্যে দিয়ে এমনকি জিএসটি কাউন্সিলের কথাও বলা রয়েছে। জিএসটি এমন একটা জায়গা, অভিযোগ তো এটা উঠছে যে জিএসটির পয়সা ফেরত পাওয়া যাচ্ছে না। জিএসটিতে তো কোনো দুর্নীতি নেই, জিএসটি তো কারণ জিএসটির ব্যাপারটাই ছিল আগে, যেটা ছিল হচ্ছে সেলস ট্যাক্স, কমার্শিয়াল ট্যাক্স, দ্যাট হ্যাজ বিকাম জিএসটি। এখন জিএসটিতে আমরা প্রত্যেকটা বিলে দেখি এসজিএসটি আর সিজিএসটি এটা কেটে নিচ্ছে। তাহলে এখানে যেখানে দুর্নীতি নেই সেখানকার ব্যাপারে কেন বঞ্চনার অভিযোগ থাকবে? এটা আমি জানি না। আমি জানি না, এটা যারা শাসক দলের একদম পক্ষে তারা বলতে পারবেন, বা শাসক দলের দিক থেকে যারা বলছেন শাসকরা বলতে পারবেন, রাজ্যের শাসক দল। কিন্তু আমি একটা বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমরা রাজ্যের কথাটা না ভাবি, অর্থনৈতিক উন্নতি, আজকে সাংঘাতিক জায়গায় আমরা রয়েছি, সেই রকম জায়গায়, এবং পঞ্চায়েত ভোটের দুটি জিনিস এফেক্ট করবেই, সেটা হচ্ছে আবাস এবং তার সঙ্গে সঙ্গে যে জায়গাটা করবে 100 দিনের কাজ। 1 মিনিট খালি বলে নি, 100 দিনের কাজটা অ্যাবসলিউটলি ইউপিএ 2 এর মানে থেকে আসা, ওদের এনএসসি থেকে পাওয়া, যে 2006, কিন্তু সেটাকে একসময় মনে করা হয়েছিল রিডান্ডান্ট। নরেন্দ্র মোদী সরকার তারা মনে করছিল রিডান্ডান্ট, অথচ করোনার সময় কিন্তু এটা সবচেয়ে কাজে লেগেছে। ধন্যবাদ। সুতরাং আমি বলছি যে এইগুলো একটু মন দিয়ে ভাবার কথা, কিন্তু জিএসটির মতো জায়গা সেখানে কেন বঞ্চনা? শিবাজিদা নতুন পয়েন্ট তুলে আনলেন, জিএসটি, আমরা আলোচনায় আসবো। পরবর্তী বক্তা সুদীপ সেনগুপ্ত। আজকে আমি একটি বিশেষ সুবিধাবাদী জায়গায় বসে আছি। এখানে দেখবেন যে শিবাজীবাবু বাদ দিয়ে যে 5 জন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এসেছি, তার মধ্যে 2 জন এসেছেন সরাসরি দুর্নীতিগ্রস্ত যে দল, যাদের বিরুদ্ধে হলো দুর্নীতির কথা বলা হচ্ছে, তাদের প্রতিনিধি হিসাবে, আর 2 জন এসেছেন তারা হলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, এবং নির্দিষ্টভাবে বুঝতে পারছেন যে বঞ্চনার অভিযোগ তাদের। আমজনতার প্রতিনিধি হিসাবে বামফ্রন্টের পক্ষ থেকে আমাকে ডাকবার জন্য নিউজ 18কে ধন্যবাদ। এটা ঠিকই যে বঞ্চনার কথা তো নতুন নয়,
বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে হয়েছে, বামফ্রন্ট যখন ছিল তখনও হয়েছে, কিন্তু বিশ্বাস করুন কোনোদিন সর্বদলীয় কোনো রাজনৈতিক দল কেন্দ্রেতে আমরা পাঠাতে পারিনি। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যাওয়ার ক্ষেত্রে তিনি বারণ করে দিতেন। ডিএম পিএম টু ডিএম এই ছিল তার নীতি, সিএম কে বাদ দিয়ে। আইলার সময় আপনাদের মনে আছে নিশ্চিতভাবে যে বিভিন্ন জায়গায় ম্যানমেড বন্যা বলে কেন্দ্রীয় সরকারের একটি টাকাও যাতে রাজ্য সরকার না পায় তার জন্য তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন। আর আজকে পশ্চিমবঙ্গ, এটা নতুন কথা নাকি? পশ্চিমবঙ্গ যে বঞ্চনার কথা বলা হতো এতদিন ধরে, সেই বঞ্চনার সাথে কোনোদিন দুর্নীতি সমার্থক শব্দ ছিল না, কিন্তু আজকে দুর্নীতিকে সমার্থক শব্দ হিসেবে দেখা হচ্ছে, কারণ তৃণমূল এবং দুর্নীতি এটাই তো সমার্থক শব্দ। তৃণমূল দলটা যখন তৈরি হয়েছিল তখনই দেখবেন আমরা বলেছিলাম টি ফর তোলাবাজ, এম ফর মাফিয়া, সি ফর চোর। তোলাবাজ, মাফিয়া এবং চোরেরা মিলে যদি একটা রাজনৈতিক দল তৈরি করে এবং তারা প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রে যেমন তারা চুরি করে, দুর্নীতি করে, পঞ্চায়েতের ক্ষেত্রে করে, আবাস যোজনার ক্ষেত্রে করে, এবং এখানে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি। কেন্দ্রীয় সরকার যে সেন্ট্রাল লেভেল মনিটরিং টিম পাঠিয়েছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে, তারা বলেছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। কোথায় যায় আমাদের রাজ্যের সম্মান? কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো চোর ধরো জেল ভরো, যারা চুরি করেছে তাদের ধরে জেলে ভরে দেন। আমজনতা তার জন্য আমরা নির্দিষ্টভাবে বিভিন্ন প্রকল্প বন্ধ হবে কেন, সে কারণেই এখানে উপস্থিত যে বিজেপির পক্ষ থেকে যারা দুজন আছেন তাদের কাছে আমার বলবার, আগের দিন বিচারক বলেছেন একজন আইনজীবীকে যে অনেক তো হলো স্পিন বোলিং, এবার একটু ফাস্ট বোলিং করুন। আমি আজকে বলতে চাই নির্দিষ্টভাবে স্পিন বোলিং বাদ দিন, ফাস্ট বোলিং করুন, চোরদের ধরুন, পঞ্চায়েত নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, মানুষের পঞ্চায়েত তৈরি হোক, এবং সেই পঞ্চায়েতের হাতে রাজ্যের যে বকেয়া টাকা যদি থেকে থাকে, সেটা আবাস যোজনার টাকা হতে পারে, সেটা এনরেগার টাকা হতে পারে, সেই টাকা দিন। আর দ্বিতীয় কথা যেটা বলবার সেটা হলো যে দুর্নীতির বিষয়টাকে ঢাকবার জন্য নতুন করে বঞ্চনাকে যিনি রাস্তায় নিয়ে আসতে চাইছেন, আপনারা কি জানেন সেই বঞ্চনার জন্য যে ধর্ণা মঞ্চ হয়েছে সেখানেও দুর্নীতি। তিনি প্রথম বলেছিলেন সেটা দলীয় ধর্ণা মঞ্চ হবে না, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ধর্ণা মঞ্চে বসবেন, এবং তখন পিডব্লিউডি থেকে সব টাকা খরচ করা হলো। আলটিমেটলি সেটা দলীয় ধর্ণা হলো। এখনো খাতায় কলমে পিডব্লিউডি খরচ করেছে 32 লক্ষ টাকা, আর বাদ বাকি টাকাকে শিফট করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই টাকার থেকে। ধন্যবাদ। সরকারি টাকা কোটি কোটি টাকা নিয়ে তিনি ধর্ণা মঞ্চ করছে, দলীয় ধর্ণা মঞ্চ। অর্থাৎ দুর্নীতি এবং তৃণমূল এটা সমর্থন। ধন্যবাদ। এর থেকে আমাদের বাঁচতেই হবে। ধন্যবাদ সুদীপ। দুর্নীতি এবং তৃণমূল সমর্থক সমস্ত আক্রমণের লক্ষ্য এখন তৃণমূল কংগ্রেস। বক্তা কুণাল, ধন্যবাদ জানাই কুণাল দা, তার ভাঙা পা নিয়ে এখানে এসেছেন, এবং হ্যাঁ মুখ দিতে বলছেন, মুখ দিয়ে বলবেন ভাঙা পা ভেঙে যেতে কি হয়েছে। কুণাল ঘোষ পরবর্তী বক্তা। সকলকে শুভেচ্ছা। তো সুদীপ একটা দাবি রেখেছে যে বাউন্সার, স্পিন বোলিং নয়, বাউন্সার দিলে ভালো হয়। তো বাউন্সার 2011-এ একটা গেছে, একটু পেস বোলিং, জোরে বোলিং 2011-এ গেছে, তারপর 2016-এ গেছে। এই সব কটা কথা বলার পর গোটা বাংলা সিদ্ধান্ত নিয়ে শূন্যে পরিণত করে দিয়েছে। তো সুতরাং জোরে বল, বাউন্সার, বিমার এগুলো অলরেডি পরীক্ষিত। এক হচ্ছে বঞ্চনা, 100 বার বঞ্চনা। একটা কেন্দ্র, যখন কেন্দ্রের, দিলীপবাবু বলবেন এরপর, দেবজিৎরা যখন বিজেপি বলে যে এখানে এই হয়েছে ওই হয়েছে, আরে কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো পড়ুন না। 100 দিনের কাজে 1 নম্বর কে? বাংলা। টাকা বন্ধ হয়েছে কার? বাংলার। দুয়ারে সরকারে 1 নম্বর কে? পশ্চিমবঙ্গ। একের পর এক কেন্দ্র সরকার তারা বলছে বাংলা 1 নম্বর, আর সেখানে ফার্স্ট বয়কে প্রাইজ দেওয়ার বদলে বন্ধ করা হচ্ছে। কারণ মানুষ পরিষেবা পাচ্ছেন, বিজেপি রেগে আছে, প্রতিহিংসা। বন্ধ বন্ধ বন্ধ। আবাস দুর্নীতি, এত ঠিকানার এত গল্প, একজনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ সেন্ট্রাল টিম এসে বার করতে পারেনি যে 11 লক্ষের মধ্যে যদি একটা কোথাও থাকে যে এইটা হচ্ছে ভুল, এটা অন্যায়, এটায় দুর্নীতি হয়েছে। ফলে টেকনিক্যাল গন্ডগোল কিছু ছিল, অমুক ছিল তমুক ছিল, সেগুলোকে কুৎসা বলে এরা চালিয়ে গিয়েছেন। আপনাদের তো এত টিম ঢুকছে, টিম কই? তো টিম আসছে, তো টিম এসে তো কোনো মিড ডে মিলের টিম এলো, কি অভিযোগ দিয়েছে? কোনো অভিযোগ দিতে পারেনি। রইল বাকি দুর্নীতি। কাকে ছেড়ে কাকে বলবো সুদীপ? সিপিএম এর কাছ থেকে শুনতে হচ্ছে নিয়ম অনিয়ম। আচ্ছা, আজকে যদি বিজন সেতু জমানায়
এই লাইভ টেলিকাস্টের ব্যবস্থা থাকতো, তোমরা যখন 17 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মেরেছিলে, সেটা যদি টেলিকাস্টটা শুরু হতো, তো তখন সেটার সেই যে একটা গণহত্যা কাকে বলে মানুষ টাটকা টাটকা দেখতো। আর দুর্নীতি আর যে যাই বলুক, দিলীপ দার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল সমস্ত রকম তফাৎ থাকতে পারে, দিলীপ দা দেবজিৎ দুজনে বুকে হাত দিয়ে বলতে পারবে না শুভেন্দু অধিকারী সৎ। এইটা কিন্তু এই অনুষ্ঠানে দুজনে বুকে হাত দিয়ে বলতে পারে না। আমি ব্যক্তিগত দায়িত্ব নিচ্ছি, আমি দিলীপ ঘোষ বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারী সৎ। দিলীপ দা বলবেন না, দেবজিৎ বলবেন না। ওদের পার্টি অফিসে বসে 16 সালে দেখিয়েছিল নারদার ভিডিও, ওরা বলেছিল চোর, ওরা বলেছিল সিবিআই চাই, সিবিআই এফআইআর করলো, আগের দিন শুভেন্দু মুখ ফুটে বলে ফেললো প্রমাণিত সত্য, তারপরেও সিবিআই তাদের ধরে না। ফলে এই ধরনের আমরা বাংলার স্বার্থে আসুন সবাই মিলে একসঙ্গে কি করে দাবি দাওয়াগুলো আদায় করে নিয়ে ভালো করে আরো কাজ করা যায়। বাংলার স্বার্থে একসঙ্গে দাবি দেওয়ার কথা বললেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ। পরবর্তী বক্তা দিলীপ ঘোষ। ঘোষ। দেখুন, বিষয় লম্বা। পশ্চিমবাংলার সঙ্গে বঞ্চনার গল্প ছোটবেলা থেকে শুনে আসছি এবং দুর্নীতির এখন ব্যাপক। আমরা বলি মমতা ব্যানার্জি অনেক কিছু ভালোভাবে শিখেছেন সিপিএম এর কাছ থেকে, তার মধ্যে এটা একটা, যে বেমোটা ছিল সিপিএম এর, সেই বেমোটা এখন এখানে এসছে, বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। ওরা বছরে একবার অনুষ্ঠান করে বন্ধ রাখতো, উনি একবার করে ধর্ণা দেন, এই যা পার্থক্য। ব্যাপারটা একই। আমি কংগ্রেস আমল দেখলাম, বিজেপির আমল দেখলাম কেন্দ্রে, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটছে মানবো না, চলবে না, আমাদের টাকা দাও, বঞ্চনা বা ধর্ণা দিচ্ছে, এই দৃশ্য দেখার আমাদের সৌভাগ্য হয়নি। কেবল বাংলায় জন্মে আমরা সেই সৌভাগ্য পেয়েছি। প্রশ্ন হচ্ছে যে 2,29,000 কোটি টাকার হিসাব নাই, এটা সিএজি বলেছে, দিলীপ ঘোষ বলেনি। সে টাকাটা কার বাপের টাকা? দেবে না বাপের টাকা, আমার টাকা, সে টাকাটা কার? হিসাব না দেওয়ার অধিকার আপনাকে কে দিল? আমি শুনেছি নাকি 2,500 কোটি টাকা বিভিন্ন দপ্তরের টাকা নিয়ে এই সরকারের কাছে পড়ে আছে, এটা মিডিয়ায় এসছে, আমার কল্পনা নয়। সে টাকাটা কার? কেন পড়ে আছে? কাটমানি পাওয়া যায় না বোধহয়, সেই জন্য টাকাটা খরচা হচ্ছে না। আমি বলছি এই যে 100 দিনের কাজ নারেগা, সেই 6,000 কোটি টাকা ছিল এনারা যখন ক্ষমতায় আসেন 16 সালে, সেটা এখন 10,000 কোটি টাকা বাড়িয়েছে বেশি। এখন গত লাস্ট যেটা 21 সালে এসছে 10,000 কোটি টাকার বেশি দিয়েছে, যে কোনো রাজ্যের চেয়ে বেশি দিয়েছে রাজ্যকে। কিন্তু যখন হিসাব দেবেন না, তখন তো প্রশ্ন উঠবে যে টাকাটা গরিব মানুষের টাকা গরিবের কাছে পৌঁছচ্ছে কিনা, হিসাব চাইবেই সবাই। আবাস যোজনার দুর্নীতি, এই দুটো আটকেছে আমাদের সরকার, আর বলেই আটকেছে, লুকিয়ে কিছু করেনি। আমি গত সপ্তাহে গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করতে গেছিলাম, 28 তারিখ। আমি অনেক কথা বললাম, আচ্ছা কত টাকা দিয়েছেন আপনি বাংলাকে, আটকে দিচ্ছেন বলছেন, এই করছেন, কত বাড়ির জন্য? বলে 56 লক্ষ বাড়ির টাকা আমি পাঠিয়েছি বাংলাকে। ইউসি কত পেয়েছি সার্টিফিকেট? বলে একটাও আসেনি। আচ্ছা আপনি 56 লক্ষ টাকার বাড়ি কত হাজার কোটি টাকা হয়, সে টাকাটা গেল কোথায়? তখন আমি প্রশ্নের উত্তর খুঁজে, কোথায় বাড়ি? আচ্ছা শেখ সুফিয়ানের বাড়িটা মনে পড়লো আমার, ভাদু শেখের বাড়ি মনে পড়লো, কোথাও প্রাসাদ বাড়ি, কোথাও জাহাজ বাড়ি। এই যে নেতাদের ডজন ডজন নেতাদের বড় বড় বাড়ি, কোথাকার টাকা? আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা। এই টাকাগুলো হিসাব আসবে কোত্থেকে? আপনি ইনাদের আমলে, বামপন্থীদের আমলে ওই যে আমফান না কি হয়েছিল, আইলা, 5,000 কোটি টাকা। আমাদের দোষ দিচ্ছে না, মানা করছি, আমি মানা করেছি। 450 লোকের নাম কেটে দেওয়া হয়েছে আমার একটা অঞ্চলে, গরিব সাঁওতালদের। সেই নামের লিস্ট গিরিরাজকে দিয়ে এসেছি, আমরা হিম্মত থাকলে এদের দিন, নাহলে বন্ধ করুন। আমার কেসিয়ারি একদম সাঁওতাল জায়গায়, ট্রাইবেলদের। তখন যখন টাকা এলো 5,000 কোটি টাকা, এই মুখ্যমন্ত্রী বলছেন টাকা দেবেন না, এরা চোর, খেয়ে নেবে। আরে বাবা, আমরা তো ওইটা কথাটাই বলছি, টাকা দেবেন না, খেয়ে নেবে। আপনি বললে ঠিক, আমি বললে ভুল। যত দোষ দিলীপ ঘোষ, আমার নামেই বলবেন আপনি, আপনার দোষ নেই। এবং তার মধ্যে 4,096 কোটি টাকা ফেরত গেছে। 5,000 কোটি টাকা খরচা করতে পারেননি আপনারা আইলার জন্য। আপনারা 796 কিলোমিটার নদী বাঁধ বলেছিলেন, রাজীব ব্যানার্জি সেচ মন্ত্রী বলেছিলেন কংক্রিট বাঁধ বানাবো, কেন বানালেন না? টাকাটা ফেরত গেল কেন? কার স্বার্থে? খেতে পারেননি বলে। আর আমার কাছে 50টা লিস্ট আছে, আমি এত ডিটেলসে যাবো না, কোথায় কত টাকা আছে ফেরত গেছে। 3টে জেলা গরিব আমাদের জঙ্গলমহলে, পুরুলিয়া, বাঁকুড়া আর মেদিনীপুরের। বিশেষ ইন্টিগ্রেটেড বিকাশের জন্য টাকা এসেছিল, অর্ধেকের বেশি ফেরত গেল কেন? কি করেছি আমরা জঙ্গলমহলের লোকেরা, কি অন্যায় করেছে? আমাদের টাকাটা খরচা হবে না? 500-700 করে প্রকল্প কেন খরচা করছেন না? ও কাটমানি পাচ্ছেন না। এই যে 56 লক্ষ টাকা, তার মধ্যে নাকি 17 লক্ষ লোকের নাম আপনারা কেটে দিয়েছেন, কেন? 20,000 টাকা দেয়নি কাটমানি। তো এই দুর্নীতি যদি বন্ধ না হয়, তো বঞ্চনার কথা তো বলতেই হবে। দুর্নীতি বন্ধ হলে বঞ্চনার কথা বলতে হবে। এবং দেবাংশু, তুমি হাত তুলেছিলে, দিলীপ দা বলছেন টাকা তো এসছে, ফেরতও যাচ্ছে।
আমি প্রথমে একটা কথা বলি, দিলীপ দার শেখ সুফিয়ানের বাড়ি, ভাদু শেখের বাড়ি সব মনে পড়লো, শুধু শান্তিকুঞ্জের দিকে তাকাতে ভুলে গেছেন দিলীপ দা। কুণালদা যেটা বললো সেই চ্যালেঞ্জটাও দিলীপ দা অ্যাকসেপ্ট করতে পারলেন না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আমি অন্য প্রশ্ন বলি, আমি এই দিলীপ দা বলেছেন একটা ব্যতিক্রম বাদ দিয়ে দাও, অর্থাৎ অর্থাৎ এই ব্যাপারটা যা বোঝার বুঝে নেবেন দর্শক। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, দেখুন বাংলার সিপিএম এর সময়ের সাথে আমাদের সময়ের একটা বেসিক ডিফারেন্স আছে। সিপিএম এর সময়ের সঙ্গে এখন যারা আপনাদের টিভি দেখছে না, সেই মানুষদের আপনি যদি পোলিং এ জিজ্ঞাসা করেন বিশ্বদা, যারা মোটামুটি একটু 30-এর ওপরে বয়স, যে আপনি পেয়েছেন সিপিএম এর সময় এরকম 3টে সরকারি প্রকল্পের নাম বলুন, কেউ না মনে করে বলতে পারবে না। কিন্তু আজকের দিনে যদি আপনি এখানে পোলিং করেন, তৃণমূলের সময় পাওয়া সরকারি প্রকল্পের নাম বলুন, আমি বিশ্বাস করি সুদীপদার বাড়ির লোকও 10-15টা প্রকল্প পেয়েছে। ডিফারেন্সটা কোথায় হয় জানেন তো? ধরুন আমরা প্রকল্প দিচ্ছি আমাদের সরকার, মানুষ সেগুলো পাচ্ছে, কেন্দ্রীয় সরকার বড় বড় করে বিজ্ঞাপন করছে, ফার্স্ট বয় ওয়েস্ট বেঙ্গল, এগুলো ঘোষণা করার পর যখন আটকে দেওয়া হচ্ছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে স্কুলের যিনি প্রিন্সিপাল, তিনি যখন দেখছেন এই ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে, ছেলেটা একসময় গরিব বাড়ি থেকে উঠে এসছে, ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে, সব বড় লোক বাপের বেটাদের ছাড়িয়ে দিয়ে ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওর বাপের বেটা তো আমার কলেজে ডোনেশন দেয়, অন্য ছেলে ফার্স্ট হয়ে গেলে কি করে হবে? সেই কারণে ওই ছেলেটাকে আটকে দাও, ওই ছেলেটাকে রুখে দাও। আমি দুটো কথা বলছি। সেটা হলো যে প্রথম কথা কুণাল দাকে যেটা বলবার, যে বিজেপি যেমন সিলেবাস থেকে মোগল সাম্রাজ্যকে বাদ দিয়ে দিয়েছে, আপনাকে ওইভাবে ওই বিজন সেতু বা আনন্দমার্গী বা ওই সমস্তই বাদ দিতে হবে না। আপনারা বলবেন, নিশ্চিতভাবে বলবেন, কিন্তু ওই কুমিরের ছানার মতো প্রত্যেকটা জায়গায় ওই বিজন সেতু এবং আনন্দমার্গী বলে অন্যান্য বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দেবাংশুকে বলি, আমি জানি না কোন সালেও পড়াশোনা করেছে, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, এখানে যারা যারা উপস্থিত আছে তাদের প্রত্যেককে বলছি, আমাদের বাবা মায়ের আমাকে পড়াশোনা করতে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেছি, ক্লাস 1 থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এমএসসি পড়াশোনা পর্যন্ত করানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? আমার বাবা মায়ের আমার পেছনে চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে? একটা রাজ্য সরকার ছিল মাথার উপর, যে সরকার নাগরিকের দায়িত্ব গ্রহণ করত। আর তৃণমূল সরকার সমস্তটাকে বেসরকারীকরণ করে দিয়েছে, রাজ্য সরকার ছিল, সমস্তটাকে বেসরকারীকরণ করে দিয়েছে, প্রাইভেটাইজ করে দিয়েছে, এবং তার থেকে 500 টাকা দিলাম, 600 টাকা দিলাম, 700 টাকা দিলাম, মাসের শেষে গিয়ে কিছু টাকা দিয়ে তারা নানান রকম কুম্ভীরাশ্রু বিসর্জন করে তারা বলছে এত রকম শ্রী দিয়েছি, তোমরা আমাদের পক্ষে থাকো। একটা রাজ্য সরকার তখন ছিল মানুষের পাশে, আর এখন রাজ্য সরকার মানুষের কাছ থেকে হাত তুলে নিয়ে তাদের হয়তো বা কিছুটা অনুদানের উপর নির্ভর করতে শিখিয়ে দিয়েছে। এই হলো ওদের সাথে আমাদের অনুদান নির্ভর। আসলে সকলেরই একটা পার্সপেক্টিভের একটা তফাৎ হচ্ছে। আমরা যেমন একটা বিরোধী পক্ষ থেকে আমাদের দল সরকারে এসছে, এবং আমরা তখন যেগুলো দেখেছি মানুষ পাচ্ছেন না, আজকে ঘরে ঘরে গোটা বাংলায় 60টা 70টা যে স্কিম, যে মানুষ সরাসরি যে উপকার পাচ্ছেন, সেটা তো পাচ্ছেন, এটা তো বাস্তব। এখন সুদীপ যেটা বলছে সেটাও ঠিক। সুদীপকে কিন্তু আমি আইডিওলজিক্যালি সাপোর্ট করি পুরো দস্তুর। ওর পেছনে ওর বাবা মার খরচা হয়নি, এটা ঠিক। আবার বামপন্থ সিপিএম এ কেউ কেউ আছে, খরচা হয়েছে কি না হয়েছে, বাবার টাকা থেকে 22 লাখ টাকার গাড়ি কিনে সিপিএম এর হোল টাইম। আর সাধারণ মানুষের কথা বলুন, সাধারণ মানুষের। আমি বলছি, আমি তোমায় বলিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সুদীপকে যদি ওর বাড়ির লোক দেয় ও 22 লাখ টাকার গাড়ি কিনবে না। কিন্তু আমার যেটা মূল বক্তব্য যে জায়গাটায় আসছে, যে সেইটা হচ্ছে যে তুমি যেটা বলছো, তুমি যে শিক্ষাক্ষেত্রে অনিয়ম দুর্নীতির কথা আমাদের দিকে চাপিয়ে দিচ্ছ, 72 ঘন্টার মধ্যে তোমরা যেমন একটা বই বের করো না, একটা বই দেখাও, এই লেখা আছে ওই কুৎসা, 72 ঘন্টার মধ্যে একটা বই তোমাদের সামনে ফেলবো কিভাবে শিক্ষায় অনিয়ম দুর্নীতি রেজাল্টের পাশে টিক মেরে মেরে মেডিকেলে ভর্তি, অমুক ভর্তি, গত 12 বছর ধরে শুনে আসছি। কুণাল দা প্লিজ সেইটা ফেলুন, 72 ঘন্টার মধ্যে ফেলবো। সুদীপ 72 ঘন্টার মধ্যে আবার বলছি, মুখ্যমন্ত্রী কোটা বছরে 2টো করে ছিল। কোটার কথা হচ্ছে না, কোটার কথা হচ্ছে না, অনিয়মের কথা হচ্ছে। আর অনিয়মের কথা হচ্ছে, অনিয়মের কথা হচ্ছে, অনিয়মের কথা বললো। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, অন্যের গায়ে কাদা ছিটিয়ে নিজের গায়ের গোবরকে ঢাকবার, সেটা তো চিরকাল সিপিএম করেছে। বোফোর্স গান্ধী, রাজীব গান্ধীকে তোমরা রাজীব গান্ধীকে চোর বলনি, গলি গলি মে সো রায় রাজীব গান্ধী চোর হয়। আজকে কংগ্রেসের পায়ে গিয়ে পড়ছো প্রফুল্ল বাবু, আজকে কংগ্রেসের পায়ে গিয়ে চোর, গলি গলি মে সো রায় রাজীব গান্ধী চোর হয়, নীতি শেখাচ্ছ, দেয়ালে দেয়ালে বোফোর্স কামানের ছবি।
আমরা দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসের তোমার বন্ধ হয়েছে। এক মিনিট বিশ্বদা, একটা কথা আমরা আমি এক মিনিট বলছি। আমি কেন্দ্রীয় আবাস, আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিট খালি বলে নিই। কেন্দ্রীয় আবাস যোজনা বা ইত্যাদিতে কেন্দ্র যেটা করছেন সেটা করছেন, তারা হিসেব চাইছেন, হিসেব দেবেন এরা, বা অ্যাক্রস দ্য টেবিল কথা বলবে। কিন্তু আমি শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত একটা কথা বলতে পারি, যে আমরা সেটা দেখতে পাই কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু অ্যাক্রস দ্য কলেজ ইউনিভার্সিটি আপনারা দেখতে পাবেন। কন্যাশ্রীর যে টাকাটা আজকাল ইউনিভার্সিটি অবধি পাচ্ছে, সেটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির কর্মীরা কাজ করছে এবং তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, এবং সেখানে কিন্তু কোনো রকম এইটুকু কিন্তু আমি বলছি সুদীপ, আমার একটা কথা বলছি, আমি এক লাইনে উত্তর দিয়ে দেওয়া ভালো, কারণ আমি তো সিপিএম এর সময় স্কুলে পড়েছি। আমাদের সময় স্কুলে বলছি সিপিএম এর সময় স্কুলে পড়া, তো খিচুড়ি স্কুল বলতো, হাতে খিচুড়ি ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিত। আজকের দিনে মাংস থেকে শুরু করে ফল সবটা পাচ্ছি। এবং বিশ্বদা, আমি যখন স্কুলে পড়েছি, আমি বলছি আমরা স্কুলে যখন, আপনি আপনার টাইমে বলবেন, 1 সেকেন্ড, আমরা যখন স্কুলে পড়ি ড্রেস আমাদের কিনতে হয়েছে, জুতো আমাদের কিনতে হয়েছে, মোজা আমাদের কিনতে হয়েছে, বই খাতা সবটা আমাদের কিনতে হয়েছে। আজকে সবকটা পাবলিক বাচ্চারা নিজেরা পায় গভর্নমেন্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে। মোদী সরকারের উল্টো দিকে দাঁড়িয়ে যারা মোদী বিজেপি এইসবকে যারা বিদায় জানাবেন বলে এখন থেকে বলেছিলেন টলেছিলেন, তাদের রাজনৈতিক ঐক্যর মাঝখানে আমি খুব ছোট্ট করে বলতে চাই, আমি তো এতক্ষণ বলতে সুযোগই পাচ্ছিলাম না বিরোধী ঐক্যের চোটে। তো যেটা বলার সেটা হচ্ছে যে নিরাময় বলে একটা হাসপাতাল ছিল, মানে ছোট্ট নিরাময় বলে, হ্যাঁ ক্লিনিক, সেই নিরাময় ক্লিনিকটা কি করে যেন একটা অন্য জিনিস তৈরি হয়েছিল, যাতে আগুন লেগেছিল, যার সামনে মমতা ব্যানার্জি বসেছিলেন, তারপরে সেখানে আবার নাকি স্বাস্থ্যসাথীর কার্ড টার্ড নেওয়া হয় না। মানে এটা একটা চলন্ত ঘটনা, এটা রেলগাড়ি চলছে আর কি, শিয়ালদা থেকে বনগাঁর দিকে রেলগাড়ি চলে গেছে, যেতে হবে ডানকুনিতে, উন্নয়নটা হয়তো ওই দিকে আছে। আমি বনগাঁকে অনুন্নত, ডানকুনিকে উন্নত বলছি না, আমি এটা রূপকের কথা বলছি। যেদিকে যাবার কথা সেদিকে না গিয়ে বেরিয়ে গেছে অন্যদিকে। এখন বেশ কিছু স্টপেজ পার করে গেছে জাংশন স্টেশনগুলো, এখন আর উপায় নেই, এখন দুর্নীতি ভবিতব্য সব জায়গাতে। এনারদের দয়াতে আগে মেধা চলে যেত বাইরে, যারা মধ্য মেধা না, যারা উচ্চ মেধা তারা বাইরে যেত। এখন হচ্ছে নিম্ন মেধা বা যাদের সেই অর্থে কাজ, যাদের মানে শারীরিক কাজ করে। অন্য রাজ্যে রাজ্যে আসছে না, না না না, অনেক কম আসছে দাদা, অনেক কম আসছে, অনেক কম আসছে দাদা। আপনি কয়েকদিন ধরে তো বেরোচ্ছেন না তা নয়, কয়েকদিন ধরে বাইরে বেরোচ্ছেন না তা নয়। 11 বছর গাড়ির চশমা, লোক সংখ্যা কমে গেছে। হ্যাঁ কলকাতার লোক। আমি অন্য বিষয় বলছি, শিবাজিদা একটা বিষয় তুললেন যে আমাদের বিরোধী ঐক্য সবাইকে নিয়ে গিয়ে কেন্দ্রে বলা যায়। আরে আমি তো তৈরি আছি কেন্দ্রে গিয়ে ডিমান্ড করতে, আমি করেছি মন্ত্রীকে। প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে কখনো ডেকেছেন? আমি 6 বছর রাজ্য সভাপতি ছিলাম বিজেপির, তার মধ্যে 3 বছর এমএলএ এবং আমার বিধানসভায় আমি নেতা ছিলাম। কিছু হলে মুখ্যমন্ত্রী বলছেন বলুন না দিল্লিকে টাকা দিচ্ছে, আমাকেই চমকাতেন যেন টাকাটা আমি চেপে রেখেছি এরকম। 2-3 বছর ধরে আমি এমপি আছি, 6 বছর রাজ্য সভাপতি ছিলাম। কখনো কি বিরোধী ঐক্য, বিরোধীদের মিটিং ভুল করে একবার চা খাওয়ানো, ওনাদের ডেকে আবার মাছ ভাজা খাওয়ানো, আমাদের কি জানি ভয় আছে জানি ডাকেন না। একবার শুধু করোনার সময় লেজে গোবরে হয়ে গিয়ে অনেক চেঁচামেচি করতে সর্বদলীয় বৈঠক হয়েছিল, তার যে কি ডিম বেরোলো আমি জানি না, তার কোনো পরবর্তীকালে কোনো ইমপ্লিমেন্ট হলো কিনা, তার কি লাভ হলো বৈঠকের আমি জানি না, চা খেয়ে আমরা চলে এসলাম। তো আমরা যদি সাহায্য করতেও চাই, আপনারা নিতে চান না, হয়তো ভাগ দিতে হবে মনে করছেন, আরে আমরা ওই সব ভাগ নেবো না, ওইসব ভাগ নিয়ে আমরা বাড়িঘর করবো না, কিন্তু আমাদেরও দায় আছে রাজ্যের প্রতি, আমরাও বলতে চাই ডাকুন তো। এক মিনিট দিলীপদা, আগের দিনই তো প্রথমে সর্বদলের কথা হলো, সেখানে তো বিজেপি প্রাথমিকভাবে বিধানসভায় রাজি হলো, পরে তারা বলল না আমরা যাব না। ফলে এটা কোনো প্রস্তাব হয়নি বা সরকার উদ্যোগ নেয়নি। আমি 6 বছরের কথা বলছি, তখন আপনি ছিলেন না পিকচারে, আমি ছিলাম পিকচারে, সেই জন্য আমি আমার অভিজ্ঞতা বলছি, অন্যের গল্প বলবো না। আমি তো দেখছি, লড়াই করেছি, মার খেয়েছি, কদিন আগে চাও খাওয়াননি একবার, অথচ চমকাচ্ছেন কেন টাকা দিচ্ছেন। কুণাল দা তো ভুলে যাচ্ছেন কোচবিহারে জলপাইগুড়িতে এইসব জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে একজন ফর্সা করে আমার থেকে বয়সে ছোট নয় 2 বছরের বড় সেই ভদ্রলোককে মঞ্চে তুলে বললেন দেখুন দেখুন এমপি, তিনি আবার নমো করে নেবে গেলেন, মনে পড়ছে? সেখানকার এমপি নন, ডায়মন্ড হারবারের এমপি, তিনি কোচবিহারে গিয়ে এমপিগিরি করে এলেন, কিন্তু কোচবিহারের এমপি কে ডাকা হয়নি, জলপাইগুড়ির এমপি কে ডাকা হয়নি, কেননা তারা বিজেপি। কোন প্রশাসনিক বৈঠকে আজ অব্দি ডেকেছেন?
কুণাল দা, আপনি বুকে হাত দিয়ে যেমন অনেক কথা বলছেন, আপনি একবার বুকে হাত দিয়ে বলুন কোন প্রশাসনিক বৈঠকে, এইখানে বুকে কোন প্রশাসনিক বৈঠকে কমিটি হয় সব ডিস্ট্রিক্টে সারা দেশে, এখানে কমিটি করা হয় না, কারণ আমরা চেঁচামেচি করবো এখানে তার জন্য কাটমানি চাই না, দুর্নীতির আওয়াজ তুলবে। কাটমানি চাই না। আচ্ছা, আরেকটা বিজেপি বিষয়। কাটমানি দিতে হবে না, দেখে দেখুন, একবার দেখে দেখুন। না, আমি বলছি তোমরা দেখে দেখার কথা বললে তো, দেখে দেখুন, কাটমানি নেব না। আমি বলছি দ্রৌপদী মুর্মুর একবারও প্রোগ্রামে, কাটমানি নেব না। এক সেকেন্ড, তোমরা বললে তো ডাকা হয় না, কাটমানি নেব না। দ্রৌপদী মুর্মুর প্রোগ্রামে তোমাদের না, অফিস না, প্রশাসনিক বৈঠকে। আবার বলতে দাও, প্রশাসনিক বলতে দাও, বৈঠকে। বলতে দাও, আমি তোমারটা শুনলাম তো। দ্রৌপদী মুর্মুর প্রোগ্রামে তোমাদের অফিস বিয়ারের যিনি আছেন প্রণয় দা, স্ট্যাম্প মেরে ইনভিটেশন কার্ড গ্রহণ দাদা, করলেন। সারসের তারপরে নেমন্তন্নের গল্প আবার শুনেছো? শোনো না, এইসব শোনো না, ফেলে আরে শুনে নাও, তুমি বলবে তারপরে টিপ্পনিটা করো। তারপরে দেবজিৎ বাবু, আমার আমি বক্তব্য বলছি- হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করার পরেও তোমরা প্রেস কনফারেন্স করে কি বললে, ইনভাইটই করা হয়নি। হ্যাঁ, তো এই মিথ্যাচারটা তোমরা এখনো করছো, প্রশাসনিক মিটিং নিয়ে। 2016 সালের আগে প্রশাসনিক মিটিং নিয়ে মিথ্যাচারটা এখনো করছো। প্রশাসনিক মিটিংয়ে ডাকা হয়েছে। 2016 সালের আগে এখানে বিরোধী দল নেতা মর্যাদায় তো আমরা ছিলাম, 5 বছর ছিলাম অন্তত পক্ষে। তখন আমাদের সময়কার যে প্রকল্পগুলি, যেটা উনি এসে ফিতে কাটলেন, একটা প্রকল্পে সেখানকার এমএলএ, সেখানকার স্থানীয় এমপি তাদেরকে ডাকা হয়নি। একটি প্রকল্পের নাম কুণালদা এখানে বলতে পারবেন না যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে ফিতে কেটেছেন, এবং 5 বছরের মধ্যে তো নিশ্চিতভাবে বন্ডেলের ওখানে ফ্লাইওভার তৈরি হয়। 5 বছরের মধ্যে সেগুলোই তো 5 আমরা বছরের নিয়ে মধ্যে তো যাচ্ছি। নিশ্চিতভাবে 77 এবং সালে এবং কংগ্রেসে শুরু করে যাওয়ার কোনটায় তোমরা তাদের নাম দিয়েছিলে যে জ্যোতিবাবু তারপরে শিলা বসাননি? একটা নাম করো। প্রত্যেকটি জায়গায় একটাও গণিকান্ত না, একদম বাজে আপনারা কথা। ভুল ঠিক আছে, করছেন, আমরা এই ভুল সুযোগে করছেন চলে যাচ্ছি। কুণালদা। একটা জরুরি বিষয় আছে। ভুল করছেন যে কুণালদা, একটা প্রত্যেকটি জায়গায় কংগ্রেসের এমএলএদের ডাকা হতো, নির্দিষ্ট দায়িত্ব দেওয়া বলছেন যে হতো। টাকা কেন ফেরত গেছে, কিছু ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, দুই হচ্ছে কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময়ে টাকা দেয়নি। একটা ফিনান্সিয়াল ইয়ারে যে সময়টা টাকা দিলে এটা ডিপার্টমেন্টের চেন ওয়াইজ রোল করতে করতে যায়, সেটা না করে একেবারে শেষ মুহূর্তে যখন টাকা দিচ্ছেন, তখন কিন্তু ওই ফেরত যাওয়ানোর জন্যই, শোনো, টাকার যখন দেওয়ার কথা বলবে তাহলে টাকাটা কখন কোন মাসে দেয়া হচ্ছে, কোন ফিনান্সিয়াল যেগুলো খরচ করেছে সেগুলো দিতে হবে। কুণালদা, আমি আপনাকে তথ্য আছে, আমাকে দেখিয়ে দেবো। 3 বছর 4 বছর টাকা পড়ে ইউনিভার্সিটি স্টেডিয়াম হবে, হয়নি। নগর উন্নয়নের বস্তিবাসীদের জন্য আবাস হবে, 3 বছর টাকা পড়ে জায়গা খুঁজে পাওয়া যায়নি, আর ওদের কোথায় রাখা হবে ঠিক দাদা, হয়। কোথাও এরকম বহু কোথাও প্রকল্প আছে, কোথাও কোথাও দেখবেন না, আপনি, কোথাও কোথাও না। এটা বেশ হচ্ছে কিছু জায়গায় কিছু এটা টেকনিক্যাল হচ্ছে কারণে খালি আটকে যেখানে যায়। লাভ হবে ওখানে নেবো, বাকিদের নেবো না। কুণালদা, কেন্দ্র আমি- সরকার তো ঠিক করেছে কোথায় টাকা দেবে, আপনি ওটা নেবেন না, আপনার যেখানে প্রয়োজন, যেখানে এদিক ওদিক করা যাবে নেবেন, এভাবে তো। আর সেটা নিয়ে রাস্তায় নেমে চিৎকার করবেন। আমি বলছি জিএসটি কথা উনি বললেন, জিএসটিতে আপনি এগিয়ে বাংলা সব জায়গায় জিএসটিতে 13 নম্বর কেন? আপনি তারপরে সরকার নিয়মিত দিয়ে যাচ্ছে টাকা, প্রতি বছর বাড়াচ্ছে। দিলীপ দা, 60,000 থেকে 1,60,000 দিলীপ চলে দা, গেল জিএসটি। আপনার আর আজকের ওনাদের প্রধানমন্ত্রী 13 নম্বরে 14 নম্বরে চলে যাচ্ছে দিলীপ দা, জিএসটি কেন? আজকের আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি 2013 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তো এই কথাগুলোই কেন্দ্রের বিরুদ্ধে বলেছেন যে আমাদের টাকা দিচ্ছে না, সময় টাকা দিচ্ছে না, সিবিআইডি দিয়ে হেনস্থা করছে। তাহলে এই উন্নয়ন বন্ধ ছিল না। ভাষাগুলো, তা সত্ত্বেও গুজরাট এই এক নম্বরে হয়েছে। এক মিনিট বলবো। তবে একটা কথা আমি কিন্তু বলছি- বিশ্ব, আমি একটা কথা বলছি, এটা আমরা ইউনিভার্সিটি বলুন বা যে কোনো জায়গায় দেখি, টাকাটা কিন্তু দিলীপ দা অনেক সময় আসে এমন একটা সময়, আমরা কংগ্রেসের কথা বলছি সব সময়, যেটা 20 না জানুয়ারি ফেব্রুয়ারিতে আসে, মার্চের মধ্যে খরচা করে ফেরত দিতে হবে। শিবাজি বাবু, সেই জায়গাটা হচ্ছে শিবাজি বাবু, আমি একটা কথা বলি। বলে দিলে হবে না। না না, সেটা এটা হলো অনেক যে সময় হয়। আমার খুব অল্প আমাদের অন্য অভিজ্ঞতা, জায়গায় তাতে যেতে হবে বলছি। না শিবাজি বাবু। আমি এক বছরের জন্য, 2 বছর, 3 বছরের জন্য একটা আসে। ছোট্ট কথা বলে নি, একটা ছোট্ট কথা বলে আপনার question করতে শুরু করুন। না না, আমার একটা প্রশ্ন আছে, যে বড় কথা বলবে দেবজিতের তারটা কাছে। শুনুন, ছোট এই যে কথা ধরো ছেড়ে দিন। মিড ডে মিল প্রকল্পে এই তোমরা বলছো যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে, ঠিক আছে, তদন্ত অবশ্যই হবে। মিড ডে মিল প্রকল্পে ক্যাগের তদন্ত চলছে, কিন্তু সেখানে টাকাটা পুরো ক্লিয়ার করে দিয়েছে, আবার অন্য জায়গায় টাকা রয়েছে। কারণ বাচ্চাদের এই- ব্যাপার আছে না, এই প্রশ্নটারই আপনি হিসাব দিন না দিন দিতে। ছেলেকে আপনি বাজার করতে টাকা দিলেন 25 টাকা, সে 5 টাকা খেয়ে নিয়েছে, তাহলে পরিবারে পাঠাবেন না? ছেলে তো ছেলেই আছে, তাকে তো দিতেই হবে, তার খাওয়া দাওয়ার ব্যাপার। এটা সরকার 1 নম্বর প্রকল্প আগামী ভবিষ্যতের জন্য। আর আমাদের বাংলায় তো ছেলেমেয়েরা ওই খিচুড়িটা খাওয়ার জন্য স্কুলে যায়, স্কুলে মাস্টার নেই, স্কুল নাই, পড়াশোনা নাই, কিছু নেই, খাওয়া দাওয়া থালা বাজার বাড়ি যাও। কুণাল এক সেকেন্ড, এবার এই যে মা বাবা ধরুন বাচ্চাকে পাঠাচ্ছে, সেই মা বাবা যদি সৎ মা বাবা হয় তাহলে খেলাটা অন্যরকম হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন 100 দিনের কাজের ক্ষেত্রে টাকা আটকানোর মূল কারণ কি দেখিয়েছিল তারা? ভুয়ো জব কার্ড। বললো তো যে বাংলা এত ভুয়ো জব কার্ড, এখানে বলে কেন্দ্রীয় সরকার একটা স্টেট ওয়াইজ লিস্ট তৈরি করলো কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড। ওমা, ওই 3 ইডিয়টস সিনেমায় যেমন ওই র্যাঞ্চোর নাম্বার খোঁজার মতো বন্ধুরা শেষ থেকে শুরু করেছিল যে বাংলায় তাহলে বোধহয় অনেক বেশি হবে, বাংলা টাকা আটকেছে। 14,42,000 আমি- জব কার্ড
আমি একটু ভুয়ো আছে। দিলীপ আমি বলে দিই। দিলীপ একটু বলে দিই, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কিন্তু সেই কেন্দ্রের তালিকায় দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডে 1 নম্বরে যে রাজ্য তার নাম যোগী বাবার উত্তরপ্রদেশ। এবার আপনি বলুন এই একই কারণে যোগী বাবার রাজ্যের টাকা আটকাচ্ছে না, তার মানে কি সৎ মা ওই ছেলেরাতে 5 টাকা বেশি দিয়ে দেবো, ওর টাকা আটকাচ্ছে না, কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলা অনেক পরে উত্তরপ্রদেশে বাংলার টাকা আটকে দিচ্ছে, মানে কারণ এক যাত্রা হচ্ছে পৃথক ফল। এটার কারণটা একটু বুঝিয়ে দাও। দেবাংশু এবং কুণালদের কাছে আমার একটা খুব বিনীত প্রশ্ন, আপনারা বলুন যেখানে টাকা দেয়নি, কেন্দ্র দেয়নি, এইসব বঞ্চনা টঞ্চনা আপনারা বলছেন, যেখানে টাকা দিয়েছে সময় মতন, আপনারা সময়ের আগে বা সময় মতো খরচ করেছেন, তার ইউসি গুলো দিচ্ছেন না কেন? ইউটিলাইজেশন সার্টিফিকেট গুলো যা যা সেগুলো দিচ্ছেন না কেন? মানে কাটমানি দেওয়া কোথায় হয়েছে? গেছে? এটা যেটা বলা হচ্ছে সেটা তো একটা লাগাতার কুৎসা চলছে। 2.5 লক্ষ এটায়। কোটি টাকা কে বলছে? আমরা বলছি যেখানে- না, যেখানে- সিএজি বলছে। না না, ওসব ওইগুলো সব অন্য জায়গায় হবে। সিএজি বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মামলা খুব করছেন পরশ না না, কেন? সেটা একবারও CAG বলছি না। CAG মানি না। যেখানে যা কাজ হয়েছে পুরো দস্তুর এটা দিয়ে দেওয়া হচ্ছে। ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলছো তো দেবজিৎ দা, আমি বলছি একটা জাস্ট এক্সাম্পল, আমফান যখন আসে, আমফানের সময় মানে ওই ঝড় তো নেতাজি বিবেকানন্দ রবীন্দ্রনাথও দেখেনি, মানে যে 235-এর সর্বোচ্চ ঝড়, আমি এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। প্রধানমন্ত্রী এলেন, একটু মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন, শোনো না, একসঙ্গে কীর্তি আরে বাবা আদান আর দেখেছো রবীন্দ্রনাথের এই কথা। মুশকিল, বলো, বলো। মানুষ তো ডিবেট শুনতে ঠিক। চায়, করো ওরম ভাবে। তো এখন বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী এলেন, মুখ্যমন্ত্রী গেলেন বৈঠকে, সেখানে মুখ্যমন্ত্রী একটা দাবি করলেন, কারণ পশ্চিমবঙ্গের প্রায় 60% মানুষ কোনো না কোনো ভাবে এফেক্টেড ছিল এই ঝড়টার মাধ্যমে। প্রধানমন্ত্রী টাকাটা দিয়ে এটা বলে গেলেন আপাতত কাজ চালানোর জন্য 1000 কোটি দিচ্ছি, বাকিটা রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী দেবো। হলো আপাতত কথাটা কে ইউজ করে গেছিলেন? প্রধানমন্ত্রী। এবং দাবি দেওয়া ছিল প্রায় 20,000 কোটির ওপরে। নরেন্দ্র মোদী ওই যে আপাতত শব্দটা বলে গেলেন, রাজ্য সরকারের রিপোর্ট যাওয়ার পরও আর 1 পয়সা ঠেকাননি। তুমি বাংলার লোক, এক সেকেন্ড শোনো, না 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 না, রিপোর্টটা আমি তোমায় বলছি বিধানসভায়। না না, তুমি তো বাংলার লোক, তুমি তো আমফান ফেস করেছো, গুজরাটে আমফান যায়নি। দেবাংশু তুমি কম বললে 20,000, প্রথম মুখ্যমন্ত্রী বলেছেন 80,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, পরে বলেছেন 1 লাখ কোটি টাকা। আচ্ছা ভাই, তোমাদের এই 1 লাখ কোটি টাকা ডিমান্ড করছো, তার মধ্যে 42,000 কোটি টাকা ওই আছে, সেটা কোথা থেকে অ্যাসেসমেন্ট হলো? মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দেখে বললেন এত ক্ষতি হয়েছে, কোন সংস্থাকে দিয়ে অ্যাসেসমেন্ট করিয়েছো? কি তার অথেন্টিসিটি আছে যে টাকাটা বলে দিচ্ছ? রাজ্য সরকার সকালে উঠে মনে পড়লো বলে দিলেন? স্থানীয় প্রশাসন তারা ক্ষতির হিসাব দেবে কোথায়? কি প্রধান- অথেন্টিসিটি আছে? এইটাই- মুখ্যমন্ত্রী সব এটা তো দেখলেন হয়ে গেল। যে কোনো আর ন্যাশনাল বাড়ি যাচ্ছে প্রতি ক্যালামিটিতে বছর, বাড়ি যাচ্ছে। দিলীপদা, যে কোনো ন্যাশনাল ক্যালামিটিতে সার্ভে করিয়েছি জানো? স্থানীয় আমরা কাকে দিয়ে সার্ভে করিয়েছি? এ দেবজিৎ দা, আমরা কাকে দিয়ে সার্ভে করিয়েছি? আমরা তোমাদের সবচেয়ে সুবিধা বড়, হবে। আমরা সবচেয়ে সার্ভেটা বড় সুবিধা ব্যক্তি, হবে, আমরা বলি। সবচেয়ে বড় ব্যক্তিকে দিয়ে সার্ভে করিয়েছি। শোনো, মমতা ব্যানার্জি প্লেনে করে প্রধানমন্ত্রীকে নিয়ে সার্ভে করেছেন, ওনার চেয়ে বড় সার্ভে রিপোর্ট হয় না। সেই সার্ভে করেই নরেন্দ্র মোদী বলেছিলেন আপাতত 1000 কোটি। শোনো, সবচেয়ে বড় সার্ভে আর হেলিকপ্টারে ছিল। গ্রামে টামে যাচ্ছ না দেবাংশু? ওরে বাবা, আমার গ্রামেই বাড়ি, আমি বলছি, আমরা শোনো, গ্রামেই শোনো, বাড়ি। শোনো, শোনো। বলো। আমার বিধানসভা বিশ্ব, জাঙ্গিপাড়া। হ্যাঁ, আমি গিয়েছিলাম, মাঝখানে আমাকে একটু জায়গা দিও। নিশ্চয়ই এক মিনিট। যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের কর্মাধ্যক্ষ আছেন না, মানে তৃণমূলের থেকে জিতেছেন, তার একতলা বাড়ি একটা পেরেকও উড়ে যায়নি, তার বাড়িতে ওই আমফানের টাকা গিয়ে দোতলা বাড়ি হয়ে গেছে। বিজেপির ঠিক পঞ্চায়েতগুলো আছে? কি কি অভিযোগ যার আছে বাড়িতে একবার দেখেছো? গোয়াল ঘর থেকে কিছু হয়নি, বিজেপির তাদের এগুলো হয়েছে। পঞ্চায়েতগুলোতে কি কি আর যে অভিযোগ আছে লোকগুলো দেখেছো? সত্যি সাফার করেছে দাদা, আজ অব্দি তারা দেখো খোলা একবার, জায়গায় পড়ে আছে, উত্তরের তাদের একটা জেলাগুলোতে- ট্রেপল জোটেনি। এই আর দেবজিৎ দা বলছে বলছে, এসে দাঁড়িয়ে এখানে দেবজিৎ দা কথা। বলছে আমফানের টাকা, আহুল। না না, আমফানের টাকা গিয়ে দোতলা বাড়ি হয়ে গেছে। কত টাকা দিয়েছে একদম আমফানে? একদম প্রত্যেকের এটা 5,000 আর 20,000 20,000 দোতলা বাড়ি। ভুলে যেও না, যাদের বাড়ি করা তাদের ভুলে দেবজিৎ যেও না সরকারের ভাই, সঙ্গে contact করুন, দেবজিৎ সরকার 20,000 নয়, দোতলা বাড়ি মমতা বানিয়ে দেন। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দাঁড়াও, সন্দেশখালী দাঁড়াও, ওদিকে বলছি। গেলেই বোঝা যাবে একটা বাসন্তীতে নতুন- বাড়িগুলো 3 তলা 4 একটা তলা হয়ে নতুন গেছে। না, 20,000 একবারে দোতলা নয়, বাড়ি। কয়েকবারে ঝড়ে। এই রাজ্যে কোন একটা রাজমিস্ত্রি নতুন বানা? ফর্ম বেরিয়েছিল, বিশ্বদা, এটা শুনে নিন, এটা বিশ্বদা এক মিনিট, একটা নতুন ফর্ম বেরিয়েছিল, মাননীয়া বিডিও সাহেবা, ভুল করে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকে গেছে, ভুল করে, আমি সেটা ফেরত দিতে চাই। যখন আপনারা মিডিয়ার গিয়ে দেখিয়েছিলেন, তার আগে কিন্তু ভুলটা বোঝেনি, এবং সবাই তারা তৃণমূলের লোক, সবাই তারা তৃণমূলের লোক, একজন বিজেপির ঘরে যায়নি, পুরুলিয়া একটা জেলা CPM থেকে এর ঘরে আমি যায়নি, দেখেছি, একটা কংগ্রেসের ঘরে যায়নি। একজনের নামে, একজনের নামে ক্যালামিটিতে 10 ঘন্টার মধ্যে লাখ লাখ মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছে। যায়নি, লাখ এই লাখ তৃণমূলের এই লোকের কাছে মেকানিজম টাকা গিয়েছে এর দাদা। আগে কখনো হয়নি। আচ্ছা, কি তার মধ্যে যদি mechanism-এ- কোথাও কোনো ভুল ওই থাকে বা অন্যায় হয়, mechanism-এ সেটা কোনো BJP পার্সেন্টেজে আসে না। বিজেপির কথা বলবে, তৃণমূল তৃণমূলের কথা বলবে। না, দেবজিৎ দা ঠিক বলেছে। সবার অ্যাকাউন্টে টাকা না, ঢুকেছে। একদম বিষয় আমি 10 সেকেন্ডে বলে দিই। দেবজিৎ একদম ঠিক বলেছে, তৃণমূলের সবার অ্যাকাউন্টে টাকা গেছে। তোমাদের মূল অভিযোগ ছিল দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা একটা পার্ট নিয়ে তোমরা নীল হয়ে গেলে ফেরত কেন? দিয়ে দিয়েছি। তোমাদের অভিযোগ মানুষ বিশ্বাস করেনি কেন? আমফানের সেটা পরে কোনো কথা নয়। তৃণমূল 31টা সিটের মধ্যে শোনো, 30টা যেভাবে পেল। তোমরা না, 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 ভোট না। করিয়েছো, চার বাড়ি উড়ে গেছে। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী ভোট করেছে। দেবজিৎ তার মানে দেবজিৎ বলো না, এসব দেবজিৎ বলো না, কেন্দ্রীয় চৌত্রিশ বাহিনী বছর ভোট করেছে। এবছর কেন্দ্রীয় বাহিনী ভোট করেছে। তার মানে কেন্দ্রীয় 34 বছর CPM ঠিক ছিল।
তৃণমূল তৃণমূলের কথা বলবে, বিজেপি বিজেপির কথা বলবে, লেফট লেফটের কথা বলবে। এই পরিস্থিতিতে দুয়ারে পঞ্চায়েত ভোট যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে, মে মাসের নির্ধারিত ভোটের হওয়ার কথা। এই ইস্যুগুলো মানে একটা বড় প্রভাব ফেলবে বলে কি আপনার মনে হয়? প্রত্যেকটা জেলা পরিষদ জিতবো। একটা জায়গা যেটা আমি বলছি, একটা কথা যেটা বললো দেবজিতের একটা অভিযোগ করলো দক্ষিণ চব্বিশ পরগনা, তার উত্তরে যেটা বললেন আমাদের দেবাংশু যেটা বললো আমার তরুণ বন্ধু, যে কি ফলাফল হয়েছে। বহু ক্ষেত্রেই যেটা দেখা যায় অর্থনীতির কি বঞ্চনা হয়েছে না হয়েছে তার থেকেও রাজনীতিটা প্রাধান্য পায় আমাদের রাজ্যে, এবং সেখানে সংগঠনটা বিরাট বড় কথা বলে। এবার আমি একদম রাজনৈতিক বিশ্লেষকের কথা থেকেই আমি সেই জায়গা থেকে বলছি। সেই জায়গায় যেখানে যেতে হবে সেটা দিলীপ দ্বারা ভালো জানেন যে রাজ্যে কোথায় কোথায় কি কি সংগঠন আছে। এখানে একটা প্রশ্ন আসছে, অনেকেই বলছেন যে তারা প্রার্থী দিতে পারবেন কিনা, এই ব্যাপারেও সংশয় আছে। সেখানে হিংসা হবে কিনা, আটকে দেবে কিনা ইত্যাদি ইত্যাদি অভিযোগ তো আছে। কিন্তু এখনো যেখানে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে আবাস দুর্নীতি আছে, কিন্তু সেটাকে প্রিভেন্ট করার জন্য এরা দুয়ারে দুয়ারে দুধ পাঠিয়েছেন। তারা একটা ভেন্ট আউটও হয়েছে, মানে একটা ভেন্টিং আউট, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। একবার তাদেরকে গালাগালি দিয়েছেন, নানা কিছু বলেছেন, তো ভেন্টিং আউট হয়েছে। তার সঙ্গে যদি অর্গানাইজেশনটা মোটামুটি না থাকে বিরোধীদের এবং শাসক দলের যদি অর্গানাইজেশনটা থাকে, যদিও এটাও দেখা যাচ্ছে এবং আমরা অবজার্ভ করছি শাসক দলের মধ্যেও কিন্তু ফ্যাকশনাল পলিটিক্স সাংঘাতিক, এবং সেখানে কি হবে জানি না। আমি এই জায়গা থেকে আসবো, এই জায়গা থেকে তৃণমূল আমরা আলোচনা শুরু করেছিলাম, আমরা আলোচনা শুরু করেছিলাম জায়গাটা হবে। কথা বলতে আমি উত্তর দিই। হ্যাঁ উত্তর দেবেন। 2018-তে যখন ইলেকশন হলো পঞ্চায়েতে, তখন ঘোষমশাই ছিলেন না, পার্থবাবু ছিলেন মহামন্ত্রী। বিজেপি যদি লোক না পেয়ে আমি কি ক্যান্ডিডেট দেবো, তিনি এখন বলতে পারেন না, এখন ভেতরে আছেন। আজকে একই কথা শুনছি, তাও আপনাদেরকে বিডিও অফিস ঘেরাও করতে হয়েছিল, বোম বন্দুক নিয়ে পুলিশ গুন্ডা মিলে আটকাতে হয়েছিল বিজেপিকে। সিপিএম তো আমাদের পিছনে ঢুকে কয়েকটা নমিনেশন করেছিল, বারবার কোর্টে যেতে হয়েছিল। আজকে একই গল্প, রেজাল্টও দেখিয়ে দেবো আমরা। শোনো, আজকে পঞ্চায়েতে এত দুরবস্থা টিএমসির, 45,000 মেম্বারের মধ্যে একটা সৎ পেয়েছে অভিষেক ব্যানার্জি, ঘাটালে তাকে প্রণাম করেছিল। 45,000 মেম্বারের মধ্যে একটাই সৎ, তাকে বাহিনী ছিল, ঘাটালে তাকে প্রণাম করেছে, আর কেউ সৎ না। কেন্দ্রের বাহিনী ছিল, 8 দফায় করোনার মধ্যে জোর করে নির্বাচন ছিল, কেন্দ্রের নির্বাচন কমিশন ছিল, তারপরেও বিধানসভায় হারলেন কেন? আসলে সিপিএম এর ভোট ছিল, আমি একটা কথা বলি। 77 হলো। আচ্ছা 3 থেকে 77 হারা বলছেন আপনি? আপনারা 213 থেকে গেলেন, আমরা 77 হয়ে গেলাম। প্রথম কথা হলো এখানে বসে দিলীপদা একটা কথা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে সবাই বললে শোনা যাবে না। আমি বলছি দিলীপদা একটা কথা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সৎ মানুষকে পেয়েছিলেন, স্টেজে তুলেছিলেন, আর বিজেপি গোটা পার্টিতে একটাই অসৎ লোককে পেয়েছিল, বিরোধী দলনেতা করে দিয়েছে। আসলে তোমাকে একটা কথা বলি কুণাল দা, এবারে এই পুরো আলোচনাটাই দেখবেন তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে ভয়ের আত্মনাদ ছাড়া আর কিচ্ছু বেরিয়ে আসছে না। যা বলছেন তারা অদ্ভুত একটা ভয় মনের মধ্যে, সেই পুরনো ইতিহাস ঘেটে আসা 2011, 2016 এবং তারপরে তারা আর এগোতে পারছেন না। 2021 একের পর এক ভোটার লিস্টে ডেড ভোটার রেখে দেবো, নোট্রেস ভোটার রেখে দেবো, লেফট ভোটার রেখে দেবো, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এসে ভোট দিয়ে দেবে, কেন্দ্রীয় বাহিনীকে বাইরে ঘুরিয়ে বেড়াবো। এবং আজকে দেখবেন যখন মানুষ জোট বাঁধছে সাগরদিঘিতে তাদের কি অবস্থা, এবং এই ভয়টা ঢুকে গিয়েছে গ্রামে 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 পাঠাচ্ছে তারা। প্রত্যেকটা দুধ গিয়ে প্রত্যেকটা দেখো না শুনতে হচ্ছে তৃণমূল জোট, তৃণমূল জোট, তৃণমূলের একজন নেতাও এখন বাইরে বেরোতে পারছে না। বাড়ি মাংস রান্না হচ্ছে, সেই গন্ধ পেয়ে সিপিএম নাচছে, পাশের বাড়ি জ্যাঠার বাড়ি সিপিএম কে নিয়ে রান্না হচ্ছে। আমার এটা খুব খারাপ লাগে, আমার এটা খুব খারাপ নয় নেই, বলে বলে জিতবো, উন্নয়নে জিতবো, প্রত্যেকটা জেলা পরিষদ জিতবো। তৃণমূল দুর্নীতি চোর হচ্ছে গণধর্ষক সিপিএম। 19 সালে বলেছিলেন 42টা জিতবো, কি হলো? খুনি এক দুজন কমে গেল কেন? যত রকম পৃথিবীর যত রকম ক্রাইম আছে তার আসল শিল্পী হচ্ছে, আসল আর্কিটেক্ট হচ্ছে সিপিএম। তুমি শুনলো, তুমি শুনলো বললে তো বিশ্বদা বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে কে ভোট দিয়েছে? তোমরা ভোট দিয়েছো, তোমাদের ভোট কমেছে, তৃণমূলের ভোট কমেনি। 2019 সালে ভোট দিয়েছো পাবলিক
সিপিএম ভোট দিয়েছে, তৃণমূলের ভোট কমেনি, তৃণমূলের ভোট কমেনি। 2019 সালে 71 নম্বর ওয়ার্ডে বিজেপির ভোট বেড়েছে। 2019 সালে শূন্য পাওয়া দল 34 বছর পরে শূন্যটা ফ্যাক্টর না, শূন্যটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে রাজ্যের রাজনীতিতে, রাজ্যের রাজনীতিতে রাজ্যের রাজনীতিতে সিপিএম এখন এমন একটা, সুদীপদা সিপিএম, আমি বলছি সিপিএম একটা এমন রাজনৈতিক দল না, আমি তোর প্রশংসা করছি, সিপিএম এখন একটা এমন রাজনৈতিক দলে পরিণত হয়েছে যে সিপিএম এর সাপোর্টে সবাই জিতে যায়, কারোর সাপোর্টে সিপিএম জেতে না। যেমন ধরুন এবারে সিপিএম সাপোর্ট দিল বিজেপি 18টা সিট, সিপিএম সাপোর্ট দিল সাগরদিঘিতে কংগ্রেস, কারোর সাপোর্টে সিপিএম দাঁড়ায় না। আমি একদম ছোট্ট করে এখানে কুণালদা এবং দেবাংশুকে আমি বলবো 2019 সালের লোকসভা নির্বাচনে 71 নম্বর ওয়ার্ডের আর 73 নম্বর ওয়ার্ড, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি, মদন মিত্রের নিজের বাড়ি, শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি, সুব্রত বক্সির বাড়ি, সেখানে তৃণমূলের ভোটটা কোথায় গেল? কি হয়েছিল? তৃণমূলের ভোটটা কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূলকে ভোট দিয়েছে কিনা সব ভোট ট্রান্সফার করেছে বিজেপি। তারা এখানে 2019 উনি যে পাড়াগুলোর ভোটের কথা বলেন, আমি বলছি সুদীপ পাড়াগুলোর ভোটের কথা বলেছেন, ওই পাড়াতে দেখছেন, ওই পাড়াতে আমাদের নেতাদের, আমি বলছি আপনি কি বলেছেন, আপনি তো দীর্ঘদিন একটা পার্টি, আমরা আমাদের পার্টির পাড়াতে ভোট পাইনি, আমাদের কিছু নেতা, সিপিএম তো বাড়ির লোকেরা ভোট পায়, কি করবে তাহলে? আপনি তো দীর্ঘদিন একটা পার্টির রাজ্য সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, আপনি মানে সংঘ করে এসেছেন, গ্রাসরুটে কাজ করেছেন। দুর্নীতি, বঞ্চনা, উন্নয়ন, এগুলো কি আদৌ কোনো ভোটে প্রভাব ফেলে? না, প্রভাব তো পড়েই, নাহলে ইউপিএ সরকার ছিল, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছিল, কোথায় চলে গেছে? দুবার হারলো ওরা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আপনি লাভ নিতে পারবেন কিনা, বিরোধীরা কিভাবে করছে। পাবলিক তো জানে সব, পাবলিক চাই সুযোগ দিতে পারে, হবে, আমরা সুযোগ দিয়েছি, খানিকটা হয়েছে, নাহলে সিপিএম কংগ্রেস জিরো হলো কেন? যদি লোক ওদের উপরে ভরসা করতো এটা হতো না। প্রশ্ন তা নয়, প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবাংলার বাঙালি হিসেবে আমরা গর্বিত সারা দেশে দুনিয়াতে। আজ কি, আজ আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, ভিসি জেলে, প্রাইমারি স্কুলের বোর্ডের চেয়ারম্যান জেলে, এমএলএ এমপি জেলে, নেতা জেলে, এরপর বাঙালি কি হিসাবে পরিচয় দেয় লোকের সামনে? আমার চিন্তা, আমি বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দিয়ে বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকি না। আরে সেই জন্যই তো আপনারা এসেছেন। গোটা কমিউনিস্ট পার্টির মন্ত্রিসভাটা চোর ছিল। না সেটা আপনি বললে হবে না তো। জেলে কারা আছে? আপনারা কেন কোর্টে যাচ্ছেন না? আমার বিরুদ্ধে কোর্টে যান, সবার বিরুদ্ধে যান, কোর্ট খোলা আছে। রাজনৈতিক পার্টি বা সরকার পার্সোনালিটি করতে পারে। আলোচনা করতে গেলে তো পুরোটাই যেতে হবে। সেই জন্য আমি বলছি, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আর 40-45 লক্ষ ছেলে অশিক্ষিত, আধা শিক্ষিত ছেলে পেটের জন্য অন্য রাজ্যে। আমি ইদানিং গত 1 বছরের মধ্যে জয়পুর, হায়দ্রাবাদ, গোয়া, মুম্বাই, আন্দামান নিকোবর, সিকিম, ত্রিপুরা, মিজোরাম, আসাম সব রাজ্যে ঘুরেছি এবং বড় হোটেলে থেকেছি, যেখানে আমি থাকি না, যেহেতু পার্টি পাঠিয়েছি। সব জায়গায় ওয়েটার কারা, বেয়ারার কারা? বাঙালি। দাদা ছবি তুলতে। আমরা আগেও সরকার চালাতো, আগে বাঙালি চালাতো না। আজ বাঙালি ট্যাক্সি ড্রাইভার করেছে, আগে সরকাররা চালাতো। আমরা আইএস আইপিএস দিতাম। আমি আমরা 15-20 বছর ধরে বাইরে যাচ্ছে কবে থেকে জানেন? বাইরে যাচ্ছে যেদিন থেকে সিপিএম প্রাথমিকে শিক্ষা তুলে দিয়েছিল। আবার সেই মিথ্যে কথা কুণালদা, সেদিন ঢুকতে দেবে না। আবার সেই মিথ্যে কথাগুলি কেন বলছেন? শুনুন, 1.5 লক্ষ টাকা ওই দিন করেছেন। এখানে কর্মসংস্থান বাড়ছে। টোটাল কলকাতাকে বাইরে পাঠিয়েছে, আপনারা 45 লক্ষ করেছেন। কলকাতার আমি বলছি দুর্নীতিতে এগিয়ে বাংলা হবে না, হিংসায় এগিয়ে বাংলা হবে না। এত উন্নয়ন আপনি বলছেন বিজেপি সরকার করছে বা বাংলার প্রতি এত দরদ। 19 সালে আপনারা এতগুলো এমপি দিলেন, আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা ক্যাবিনেট মন্ত্রী বাংলাকে দিতে পারলো না। আপনাকে পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী
মুখ্যমন্ত্রী করা হবে না। কালীঘাটটাকে আপনারা কেন ব্যানার্জি ঘাটে পরিণত করলেন? কালীঘাটটাকে কেন ব্যানার্জি ঘাটে পরিণত করলেন? কালীঘাটটাকে ব্যানার্জি ঘাটে পরিণত করেছেন, কালীঘাটটাকে ব্যানার্জি ঘাটে পরিণত করেছেন, এটা বঞ্চনা। বাংলা কোনোদিন যেটা দেখেনি, হাজার হাজার কোটি কোটি টাকার বাড়ি রেখেছে, এটা বঞ্চনা। কুণাল দা, এইবারে তো পঞ্চায়েত নিয়ে আপনার কনফিডেন্সের কথা শুনলাম, দেবাংশ খুব বললো টললো। এইবারে কিন্তু ওইরকম পঞ্চায়েত প্রধান বানাবেন না যিনি নিজের স্ত্রী, শালী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বিধবা ভাতা দিচ্ছেন, নিজের স্ত্রীকে বিধবা ভাতা দিচ্ছেন। এরকম করবেন না কুণাল দা। পঞ্চায়েত এবারে অন্তত এরকম করবেন না। কুণাল দা, পঞ্চায়েত নির্বাচনটা কবে হবে? একটা প্রশ্ন কুণাল দা, পঞ্চায়েত নির্বাচনটা কবে হবে? দেবজিৎ, আমার প্রশ্ন কেবলমাত্র পঞ্চায়েত নির্বাচনটা কবে হবে? আদৌ কি এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনটা হবে? মেয়েকে যা বলে পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ফেস করার মতো শক্তি আপনাদের আছে তো? বলে মহিলা প্রধান তার নামে বাড়ি করে দিই, মেয়ের নামে। না, আমার দিলীপ দার কাছে একটা প্রশ্ন আছে, যেটা দিলীপ দা একটা করলেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গর্ব ছিল, এখন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বা ইত্যাদি ইত্যাদি তারা জেলে আছেন। একটা বেসিক তফাৎ আছে, এটা দিলীপ দা আরো ভালো বুঝবেন। ধরুন আমাদের 10 বছর সরকার চালানোর পর কিছু অভিযোগের জন্য 1-2 জন মানুষ জেলে আছেন। তো বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টো। আর তোমার সময় একটা কথা বলিনি দাদা, একটু দাঁড়াও। বিজেপির আবার বলে নাও তো, বাসি বাজালে আমি বলবো। দিলীপ দা আমি বলছি একদম ঠিক চালিয়েছো তো, কিন্তু তোমাদের ক্ষেত্রে আবার জেল খাটার পর সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো এই যে আমি বলছি, জেল খাটার পর, তিহার জেলে থাকার পর সে আজকে দেশের সরকার চালাচ্ছে। কি হয়েছে না? কি এই হচ্ছে বিজেপির অ্যাটিটিউড। তোমাদের মন্ত্রী হওয়ার পরে চলে যায়, আমাদের জেলে যাওয়ার পরে মন্ত্রী হয়। এটাই তো বলতে চাইছিলাম, এইটাই বলতে চাইছিলাম, এই জায়গাটাই তো আসতে চাইছিলাম। দিলীপ দা অ্যাডমিট করে নিয়েছে। শোনো, আমরা এমন একজন নেত্রীর আমলে বাস করি, অনেকবার জেলে গেছি, যিনি কিন্তু এখনো মন্ত্রী হয়নি। না যাওয়ার পরে ওটা তো বাংলা, এটা তো তুমি বাংলা থেকে সাংসদ বলে দিলীপ দা মন্ত্রী থেকে হলে ডবল এক্স প্রেসিডেন্ট কেন একটা বাংলা না যদি যদি রসিকতা ছাড়াও বলে, যদি বিজেপিকে 1 ঘন্টা ডিবেট হোক দিলীপ দা, বাংলাতে এটা বিশ্বনাথ ভাই, যদি বিশ্ব রসিকতা বাদ দিয়েও বলি, কংগ্রেস জমানা কেন্দ্রে বাংলা কিন্তু পূর্ণমন্ত্রী পেয়েছে, যার হোক যেভাবে সমস্ত ভাবে পেয়েছে। কিন্তু এবারে যে নরেন্দ্র মোদীর সরকার চলছে, আমরা যদি তর্কের খাতিরে বাইরে গিয়েও বলি যে বাংলার কি যোগ্যতা নেই? 42টা সিট, তার মধ্যে এতগুলি আপনাদের রুলিং পার্টির, একজন একটা এলিমেন্ট নেই যে ক্যাবিনেট মিনিস্টার, তাতে তো 4টে কাজ করতে পারে। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারলেন না, সেই জন্য দিদিমণি প্রধানমন্ত্রী হতে পারলেন না। আমি একটা কথা বলছি, আমার একটা কথা, এনডিএ তে বাজপেয়ীর সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে পূর্ণমন্ত্রী হয়েছেন এবং ইম্পর্টেন্ট হয়েছেন, এবং তাতে বাংলার মমতা ব্যানার্জিকে তারা বেছে নিয়েছেন। বাংলার বার্গেনিং করেছিলেন, আমরা বার্গেনিং করি না। কলকাতা শহরে এই ভারতবর্ষের একমাত্র শহর যা 2টো রাজধানী এক্সপ্রেস আছে, কার্ডসি মমতা ব্যানার্জি। ভারতবর্ষের একমাত্র দল বিজেপি যে মমতার গুণাবলী, 4টে বন্দে ভারত হবে। দুটো রাজধানী নয়, 4টে বন্দে ভারত হবে। শুধু তাই না, বিজেপি তুমি তো বললে আসন আছে, ক্যাবিনেট মন্ত্রী আছে বিজেপি। বিশ্বদা যেটা বলতে চেষ্টা করছি, আপনি এটা নিয়ে একটা ডিবেট করুন বিশ্বদা, কেন পূর্ণমন্ত্রী নয়? বিশ্বদা দিলীপ দাকে কেন পূর্ণমন্ত্রী নয়? কুণাল দা, মানে রসিকতার বাইরে যাই, কুণালদার কথা অনুযায়ী এই যে পুরো ঘটনাটা ঘটেছে, কারা জেলে গেছে কারা জেলে যায়নি, এনাদের একটা বড় অংশের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে থাকতে রাজনীতি করে এসেছেন। 1:1 চেনেন, এরম নয় যে রাস্তা থেকে উঠে এসেছেন চিনতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্যারাট্রুপার নন, পলিটিশিয়ান নন, নরেন্দ্র মোদী তো অমিত শাহকে চিনতেন, নরেন্দ্র মোদী তো অমিত শাহকে চিনতেন, খুনের মামলার আসামি, তখন নরেন্দ্র মোদী কি করছিলেন? ডিজোন করতে হচ্ছে, অমিত শাহ তো তাকে সাবজেক্টের মধ্যে থেকে আমি একটি কথা বলি, সেটা হলো আমরা এখানে যতই হাসাহাসি করি না কেন, এখনো মনে রাখবেন দুর্নীতি করেছে তৃণমূল,
দুর্নীতির জন্য দুর্নীতি যত সে রকম যবে হতে হয়েছে পারে, তবে হয়েছে এই সমস্ত মুহূর্তে আর্থিক দুর্নীতির দায়ে দুর্নীতির দায়ে গণহত্যা, দুর্নীতির দায়ে হাজার হাজার কোটি টাকা নিজেরা কামিয়েছে। আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি রাস্তায় বসে আছে, নিজেরা হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়েছে। আর আবাস যোজনা, আমি একটা বড় কথা বলে শেষ করি। আমি নিজেরা হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়েছে, একটা রাস্তা পাইনি, নিজেরা হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়েছে। এনরেগা বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে, নিজেরা হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে মানুষ বাইরে চলে যাচ্ছে। সুতরাং কথা শুনুন, আমি একটা কথা বলুন, মানুষ আস্তে আস্তে নিজেদের বিজেপিকে বলতে দিন, একটুখানি মহাজোট করছেন কেন? 2012 সালে চিরকুট পার্টি অফ ইন্ডিয়া, চিরকুট পার্টি অফ বার ইন্ডিয়া, করুন। চিরকুট দিয়ে দিয়ে হয়েছে। একটা হোল টাইমার যার বাড়িতে সরকারি চাকরি নেই, একটা হোল টাইমার দেখা সিপিএম এর যার বাড়িতে সরকারি চাকরি নেই। 2012 সালে সিএজি রিপোর্ট বার করুন। আপনার পক্ষে বলছি, সব দুর্নীতি তদন্ত আছে, কিন্তু কন্ডিশন হয়েছিল আপনারা আমরা ঘাটাবো না, আপনারা আমাদের হোল ঘাটাবেন টাইমার না। মানে বাড়িতে সরকারি চাকরি। এরপর রসিকতা করতে বললেন, রসিকতা থেকে সিরিয়াস হতে বলছে কুণাল দাস। শিবাজী দাস শেষ করলে আপনি শেষ করুন। জাস্ট লাইন, আমি বুঝতে পারলাম, আমি রসিকতা করেই বলছি। কেন সুদীপ আমি জানি না, বারবার ওদের কোনো কথা বললেই বলছেন ডাইনোসরের কথা। মানে সিপিএম কেন বারবার নিজে, আপনারা ডাইনোসর বলছেন কেন? কেন ডাইনোসর কেন বলছেন? ডাইনোসর মানে যেটা অবলুপ্ত হয়ে গেছে, সিপিএম তো অবলুপ্ত হয়নি। শুনুন, কেন বারবার এগুলি কুণাল বাবুর কথাটা আপনার কানে বেশি করে যাচ্ছে বলে কুণাল বাবুর প্রশংসাটা না, এটা আমি মজা করে বলছি। ওয়াই ডাইনোসর কথা বলছি, উদাহরণ তো এমন একটা দেবেন যেটা রয়েছে এখন সচল প্রাণী। ডাইনোসরের কথা বলেছেন কুণাল বাবু, আমি ওনারা মনে করেন তাই। এবং আমি আপনাদের এখানে বলতে পারি, মজা যাই হোক না কেন, আমি একটা মজা করছি না, আমি প্রত্যেক বক্তাকে আমি 1 মিনিট করে সময় দিচ্ছি লাস্ট শেষ পর্যায়ে। সেটা হচ্ছে যে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের, স্বাধীনতার পর থেকে দুর্নীতির অভিযোগও রয়েছে। এই যে চাকরি দেওয়া নিয়ে কথা হচ্ছে, আগে চাকরি কি দিতেন না? বরকত গনি খান চৌধুরী চাকরি দেননি? নিশ্চয়ই দিয়েছেন, প্রত্যেকেই চাকরি দিচ্ছেন। একটা লোক একটা নেতার পেছনে ঘুরবে কেন? চাকরি না পেলে ঘুরবে না, বাস্তব। কিন্তু হ্যাঁ, চাকরি দিয়েছেন, তার বিনিময়ে অর্থ নিয়েছেন কি নেননি সেটা হচ্ছে বড় প্রশ্ন। এটাই প্রশ্ন। সুতরাং এগুলো সব ছিল, এগুলো আমরা আলোচনা যা করছি বিভিন্ন যার চ্যানেলে হচ্ছে সবই ঠিক আছে। শেষে আমি একটাই জিনিস জানতে চাই, গ্রামের ভোট আসছে 2000 এবছরে 1 মাসের মধ্যে ভোট হয়ে যাবে সম্ভবত, তারপরে গোটা দেশের ভোট। বঞ্চনা, উন্নয়নে 100 দিনের কাজ, করোনা পরবর্তী এতে মানুষের তো একটা কাজ হতো, মিড ডে মিল খেতে বাচ্চারা স্কুলে যেত, গ্রামাঞ্চলে স্কুল ছুট সংখ্যা কমে গিয়েছিল, অনেক কিছুই আমরা জানি। কোথাও এর শেষটা কোথায়? জিএসটি আসার পরে, আগে তো একটা অন্য ট্যাক্স ছিল, নানা রকম ট্যাক্স ছিল, জিএসটি তো একটা ভ্যাট সহ ছিল, জিএসটি আসার পরে তো অনেক সরলীকরণ হয়েছে, জিএসটির টাকাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এর শেষটা কোথায়? এবং কোথাও কি আমরা সারা জীবন এই ডাবল ইঞ্জিন সরকার না হলে আমরা পাবো না কোনো জিনিসটা? এই বঞ্চনার অভিযোগ আমাদের থেকে থাকবে। আমাদের রাজ্য কি একেবারে সেই কংগ্রেস ক্ষমতায়, এদিকে সিপিএম, ওদিকে বিজেপি, এদিকে তৃণমূল, আমাদের পরিণতি কি? 1 মিনিট করে বলার জন্য বলছি দেবজিৎ সরকার। কোয়ালিশন সরকার চলবে না। ভারতের রাজনীতিতে ভারতবর্ষের জনগণ দেখতে পেয়েছেন, মোরারজি দেশাই থেকে শুরু করেছেন, ভিপি সিং দেখেছেন, চন্দ্রশেখর দেখেছেন, সবাইকে দেখেছেন, কিন্তু কোয়ালিশন চলবে না। এবং এটাও দেখেছেন ভারতবর্ষের জনগণ যে কেন্দ্রের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যদি থাকে, সেই কেন্দ্রের যদি প্রতিনিধিত্ব থাকে, তাহলে রাজ্যের উন্নয়ন করা যায়। তা না হলে শুধুমাত্র কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আর রোজ কেন্দ্রের থেকে আসা টাকার অন্যরকম কাটমানি রেখে এইখানে বা মানে রাজ্যে রাজ্যে বা আঞ্চলিক দলগুলোকে সচল রাখার যে অপচেষ্টা, এটা তো সুচেষ্টা নয়। নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে টিকিয়ে রাখার জন্য, দলকে টিকিয়ে রাখার জন্য আঞ্চলিকদের বা দলদের যে এজেন্ডা বা অপচেষ্টা, সেটা বন্ধ হওয়া জরুরি। এটা আমি মনে করি যে কোয়ালিশন সরকার হবে কি হবে না পরের কথা, কিন্তু কেন্দ্রে যে সরকার থাকবে এবং তার সমমুখী সরকার রাজ্যে থাকা জরুরি। এক ধরনের সরকার রাজ্যে থাকা জরুরি,
যাতে কিনা কেন্দ্রের এবং রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত মানে একদলীয় গণতন্ত্রের কথা বলছো? একদলীয় বলিনি, বহুদলীয় হতে পারে, কিন্তু মত যেন এক থাকে। তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দরকার কি আছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা হচ্ছে না, কিন্তু মানুষ এটা আমরা ঠিক করছি না। মানুষ এইভাবেই ভোট দিচ্ছেন আজকাল, সব জায়গাতে তাই হচ্ছে। উন্নয়নের নিশানায় যদি দেখেন কেন পশ্চিমবঙ্গের উন্নয়ন এত পিছিয়ে আছে, আপনি দেখুন, আমি তো বলছি আমাদের থেকে পিছিয়ে ছিল 2019-এর লোকসভা ভোটে উড়িষ্যাতে কেন্দ্রে ভোট দিয়েছিল বিজেপিকে, রাজ্যে ভোট দিয়েছিল। আমি আবারও বলছি উড়িষ্যার সরকার কখনো কেন্দ্র বঞ্চনা করছে বলে আমার রাজ্যে উন্নয়ন হচ্ছে না একথা বলেনি। উল্টে উড়িষ্যার সরকার বলেছে যে চলতি সরকার যে আমাকে টাকা দিতে হবে না, আমরা আমাদের চালিয়ে নেব, অন্য জায়গায় যান। দেবজিতে যতটা সময় পেয়েছে আমি যেন পাই। প্রথম কথা হচ্ছে উড়িষ্যার সরকার এটা বলে না, স্বাভাবিকভাবেই ওড়িয়া খবর দেখে না, তাই জন্য জানে না। একটু ওড়িয়া খবরগুলো দেখলে এই মুহূর্তে আমাদের উড়িষ্যা সিএম এবং বিজেপির ওখানে কি টাসেল চলছে পলিটিক্যাল, আপনারা বুঝতে পারবেন। আমি দু তিনটে কথা বলি। প্রথম কথা হচ্ছে দেখুন, এই যে দেবজি আপনি বিশ্বদা যে মেন পয়েন্টটা তুলে ধরলেন, যে বঞ্চনা শুনেই কি তাহলে বাংলার দিন কেটে যাবে চিরদিন? একটা করে সরকার থাকবে, এখানে উল্টো সরকার, কি হবে? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেটা করলেন, রাজ্যের যে বাৎসরিক রোজগার 19,000 কোটি ছিল সেটাকে কিন্তু বাড়াতে 70,000 কোটির উপরে নিয়ে গেলেন। অর্থাৎ আমরা আমাদের রোজগারটা বাড়ালাম, রাজ্যের যে রোজগার, এবং প্রচুর জায়গা থেকে পজিটিভ আমাদের আউটকাম এলো। এবার সেই জায়গা থেকে আস্তে আস্তে আমরা কিন্তু বিভিন্ন প্রকল্পগুলো মানুষের ঘরে পৌঁছে দিলাম। এবার পাবলিক এবং সরকার, আগের সরকার বলতে আমরা কি বুঝতাম? মহাকরণ, রাইটার্স বিল্ডিং। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেটা করলেন, রাইটার্স বিল্ডিংটাকে নিয়ে গেলেন জেলায়। তখন বিরোধীরা ব্যঙ্গ করলো, হ্যাঁ জেলায় জেলায় প্রশাসনিক মিটিং হচ্ছে, মুখ্যমন্ত্রী লাইভ করছেন, ব্যঙ্গ বিদ্রুপ হলো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবার মহাকরণ থেকে কলকাতা থেকে জেলায় এসছে, এবার জেলা থেকে দুয়ারে যাব। এবার দুয়ারে সরকার নিয়ে এলেন, মানুষ ঘরের বাইরে গিয়ে ডোর স্টেপের বাইরে দাঁড়িয়ে সুযোগ সুবিধা পেলেন। 6 কোটির ওপরে মানুষ আমাদের লাস্ট টাইমে রেজিস্টার করেছিলেন, কেউ কোনো না কোনো প্রকল্পের সুবিধা পেলেন। মানুষ সেটা সুবিধা পেলেন, নির্বাচনে মানুষ দেখালেন তারা কোন পক্ষে আছেন। কিন্তু প্রবলেমের জায়গাটা কোথায় হচ্ছে বিশ্বদা, যে আমাদের বাংলার একটা ক্যারেক্টার হচ্ছে আমরা কখনো মেরুদণ্ড দেখাতে পারিনি। সেটা নেতাজির সময় থেকে শুরু করে আপনি যদি দেখেন, সৌরভ গাঙ্গুলির টাইম, গ্রেগ চ্যাপেলের ইস্যু, তারপরে আজকে অব্দি আপনি যদি দেখেন, বাংলা একটা ক্যারেক্টার হচ্ছে কোনোদিন বাংলা বা বাঙালি মেরুদণ্ড দেখাতে পারেনি। কিন্তু বাকি স্টেটগুলোর একটা ব্যাপার হচ্ছে একটু আপোষ করে নেব, একটু সেটিং করে নেব, আমাদের দ্বারা তো সেটা সম্ভব হয় না। ফলে যখনই অপমান আসে, যখনই বঞ্চনা আসে, লাঞ্ছনা আসে, বাংলা কিন্তু বাংলার ল্যাঙ্গুয়েজেই প্রতিবাদটা করে, কিন্তু তার ঘরের সন্তানদের মুখে এবং পাতে ভরা প্লেটটা রেখে, সেটা না রেখে নয়। মানুষ কিন্তু আজকে বাংলায় ক্ষুধার্ত নেই, বাংলায় কিন্তু দারিদ্রতার হার কমেছে, বাংলায় কিন্তু এমপ্লয়মেন্টের হার বেড়েছে, সব আমরা করতে পেরেছি, এবং সব কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। আজকে লোডশেডিং হয় না মানুষের ঘরে ঘরে, এগুলো করেছি। করার পরেও আমাদের বক্তব্য যেটা আমাদের প্রাপ্য, আমি একটা লাইন বলে যা শেষ করে দিই বিশ্বদা, আমরা রোজগার বাড়িয়েছি, কিন্তু রোজগার বাড়ানোর পরেও যদি কলেজ জলের লাইনটা কেউ কেটে দেয়, সেটা রোজগারের সাথে সম্পর্ক। ধন্যবাদ দেবাংশু। আমি একটু স্মরণ করিয়ে দিই, এই মুহূর্তে তৃণমূলের অভিযোগ 160টি প্রকল্পে কেন্দ্রের টাকা বন্ধ আছে, আর রাজ্যের দাবি কেন্দ্রের কাছে তারা 1,05,000 সামথিং কোটি টাকা পায়, যদিও কিছু টাকা রিলিজ হয়েছে, কয়েকশো বা হাজার কোটি টাকার মতো রিলিজ হয়েছে কিছুদিন আগে পর্যন্ত, কয়েকদিন আগে। সুতরাং এই দাবি পাল্টা দাবি এগুলো চলবে। কিন্তু আমার যেটা প্রশ্ন সুদীপ, যে 77 সাল, 72 থেকে 77 একমাত্র কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার ছিল, তারপর বিক্ষিপ্ত হবে কয়েক মাসের জন্য 89-তে ওই কয়েক মাসের গভর্নমেন্ট এসেছিল, কিন্তু সেই অর্থে লম্বা দুটো সরকার আসেনি। দেবজিতের কথার উত্তর ধরে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কি করে সম্ভব একদলীয় পরিচালন ব্যবস্থা? প্রথম কথা হলো যে 77 সালের পরে যদি আপনারা পশ্চিমবঙ্গকে দেখেন, যদি এই জোট সরকার তৈরি করতে হয়, সেই জোট তৈরি করতে হবে আন্দোলনের মধ্যে দিয়ে। আন্দোলন মধ্যে দিয়ে যদি জোট তৈরি না হয়, সেই জোট টেকে না। 77 সালের পর যে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, সেই বামফ্রন্ট তৈরি হয়েছিল বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে, এবং সেই কারণে দেখবেন যে বামফ্রন্ট সরকার সে দীর্ঘমেয়াদী হয়েছিল, দীর্ঘস্থায়ী হয়েছিল। একের পর এক প্রকল্প। এখন জানি না দেবাংশুরা কি বলে, জন্ম নিয়ে হয়তো তখন তার পঞ্চায়েত প্রথম দিয়েছিল বামফ্রন্ট, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সারা ভারতবর্ষকে তার জায়গা দিয়েছিল বামফ্রন্ট, ভূমি সংস্কার করেছিল বামফ্রন্ট। বিভিন্ন জায়গায় একদিকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় রাজ্যটাকে নিজের পায়ে দাঁড় করাবার জন্য লোডশেডিং হয় না পশ্চিমবঙ্গে। আজকে দেবাংশুরা বলছে একটা ইউনিট 2021 সালের পর, 11 সালের পর একটা ইউনিটের নতুন করে তারা তৈরি করেনি। যা তৈরি হয়েছে সব বামফ্রন্টের সময়, সাঁওতালডি বলুন, কোলাঘাট বলুন, ব্যান্ডেল বলুন, তারপরে একের পর এক ইউনিট যা যা হয়েছে, সাগরদিঘি বলুন, সব বামফ্রন্টের আমলে। একটা সময় বলা হতো জ্যোতি এলো জ্যোতি গেল, বামফ্রন্ট সরকারটা নাকি লোডশেডিং উপহার দিয়েছিল। সেই লোডশেডিং মুক্ত বাংলা তৈরি করেছে বামফ্রন্ট। আর এখন পশ্চিমবঙ্গ থেকে সব শিল্প তাড়িয়ে পশ্চিমবঙ্গটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে যে দলের নাম তৃণমূল, নিজেরা হাজার হাজার কোটি কোটি টাকা
কেবলমাত্র নিজেদের পার্টি ফান্ডে নয়, নিজেদের ব্যক্তিগত ফান্ডে ঢুকিয়েছে, কালীঘাটটাকে ব্যানার্জি ঘাটে পরিণত করেছে। এই তৃণমূলকে না সরিয়ে দিলে বাংলার উন্নতি হবে না। কুণাল ঘোষ। না, একটা কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন নিজস্ব আয় বাড়িয়েছে, পাশাপাশি সিপিএম বামফ্রন্ট সরকার যে ঋণটা রেখে গেছিল, সারা দেশের ঋণ শোধের নিরিখে পশ্চিমবঙ্গ কিন্তু এখন 1 নম্বরে আছে। পাঁচ গুণ ঋণ বানিয়ে নিয়েছেন। ঋণ শোধের ক্ষেত্রে 1 নম্বরে আছে, 1 নম্বরে। ফলে আবার কি, এটা ঘোষিত কেন্দ্রীয় সরকার তথ্য দিচ্ছে, কি আজব কথা হলো। বলুন না। আরে তোমার গোটা পার্টিটা মিথ্যার উপর দাঁড়িয়ে, তোমরা এমন একটা পার্টি, তোমাদের হচ্ছে সেই পার্টি যে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার পর জ্যোতিবাবু বলেন এরকম তো কতই হয়। ফলে তোমাদের মিথ্যে কথা, আবার মিথ্যে কথা, কথাটাকে বিকৃত করছেন কেন? আপনাকে দেওয়া হয়নি, আমাকে কেউ দিতে হবে না, তখন সবকটা কাগজে ছিল, সবকটা কাগজে ছিল। কেন বাজে কথা বলছেন? বাজে কথা বলে আপনারা ইতিহাসকে বিকৃত করছেন। ইতিহাসকে বিকৃত, একের পর এক প্রফুল্ল সেনের মতো একজন মানুষ, তাকে তোমরা স্টিফেন হাউস, আপনিও তো বলেছিলেন যে মমতার সাথে আপনাকে এবং হলো সুদীপ্ত সেনকে, তোমার যদি আগ্রহ থাকে, এক মিনিট আমার কোনো আপত্তি নেই, তোমার যদি আগ্রহ থাকে, এত যদি কৌতূহল থাকে, আমার যে কোনো মামলার দিন কোর্টে এসো, কোর্টে এসে সামনে দেখো এখানে বাতেলা মারতে যাও না, কোর্টে চলো, আগ্রহ থাকলে কোর্টে চলো। নির্দিষ্টভাবে তাই তৃণমূলের বাতেলাবাজির থেকে রক্ষা হতে বাংলা, সে কারণে তৃণমূলের সমস্ত বাতেলাবাজির থেকে বাংলা রক্ষা। ক্ষমতার বাইরে থাকতে পারছো না বলে যে কংগ্রেসকে চোর বলেছিলে তার নাবালিকা যদি হোস কচি দেহ, তোর দাম বাঁধিলাম 30,000-এ, নবান্নের উপরে বসে মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজকে আপনি ধর্ষণের কথা বলছেন, নিশ্চিত মনে ভয় ধরেছে, আপনার মনে ভয় ধরেছে, যাচ্ছেন যাই হোক, সময় হয়ে গেছে, শেষের দিকে যাবো, শিবাজিদা শেষ করবেন আমাদের জাজ। প্রশ্ন হচ্ছে যে দেখুন, আপনারা বলছি ইনকাম বেড়েছে, নিশ্চয়ই বেড়েছে, কিন্তু খরচা, আমি বলছি 2016 সালে দেখুন 50%, 50.25% টাকা কেন্দ্র দিত রাজস্বে, তার নিচে দিত 50-এর নিচে দিত রাজ্য। আজ সেটা কেন্দ্র 58%-এর বেশি দিচ্ছে, 42% আপনারা দিচ্ছেন। তো আপনাদের ইনকাম বাড়ছে না, খরচা বন্ধ করতে গেলে কেন্দ্রের কাছে হাত চাই, কত দেবে কেন্দ্র? 58% দিচ্ছে আপনার টোটাল খরচের, এটাও তো দেখতে হবে। সেটা 1,86,000 পৌঁছে গেছে, এক সময় মাত্র কত 60-70 হাজার ছিল, বেড়েছে টোটাল বাজেট, কিন্তু তার বাড়িয়েছে কে? বাজেটটা কেন্দ্র দিচ্ছে। সব ব্যাপারে কেন্দ্র দিন, আপনি ইনকাম বাড়ান, তাহলে সমস্যা মিটে যাবে, আন্দোলন করতে হবে না। আজ যে দেবাংশু বলেছে, হ্যাঁ ঠিক, অন্ধকার নেই, অন্ধকার হবে কেন? সব কারখানা বন্ধ হয়ে গেলে কেন অন্ধকার হবে? সারপ্লাস হয়েছে আজকে ইলেকট্রিসিটি, এটা কোনো, যদি ওষুধ বিক্রি হয় ইনকাম বাড়ে, এটা কোনো কৃতিত্বের ব্যাপার নয়। মহাদেশ আবগারি ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি রাজস্ব আছে, এটা কৃতিত্বের ব্যাপার নয়। আপনি ট্যাক্স নিন অন্য জায়গা থেকে, রেভিনিউ নিন অন্য জায়গা থেকে, সেটা নিতে পারছেন। আপনি মদের দাম, মদের দোকান করে রেভিনিউ সবচেয়ে বেশি নেন সারা ভারতবর্ষে। আপনার সরকার বলেছে, বলছিলেন দেখুন, এক সরকার হবে কিনা অন্য কথা। আমরাও মহারাষ্ট্রে, পাঞ্জাবে, বিহারেও করেছি, কোয়ালিশন সরকার অনেক বছর চলছে, উড়িষ্যাও ছিল। সেই রাজ্যগুলো পিছিয়ে গেছে কেউ বলবে না, আজ নাই তারা, তাদের প্রয়োজনে তারা আঞ্চলিক পার্টি চলে যায় আসে, আমরা কিন্তু বিট্রে করিনি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এবং সেই রাজ্যগুলো মহারাষ্ট্রে এগিয়ে আছে, অনেক বছর শিবসেনা সরকার চলেছে। পাঞ্জাবও আমাদের যখন ছিলাম ঠিক ছিল, আজকে ড্রাগ থেকে আরম্ভ করে দুর্নীতি, এত মুখ্যমন্ত্রীর ক্যারেক্টার নিয়ে কত কথা চলে, খুন খারাপি চলছে, সেখানে রীতিমতো যারা বিদেশি উগ্রপন্থীদের হাত মিলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, এগুলো কেন হয়েছে? আমাদের সময় হয়নি। আর রাজ্যপালের শাসন আছে ঠিক আছে কাশ্মীরে, কিন্তু শান্তি আছে, পাথর ফেকার ভয় নেই, এখানে পাথর পড়ছে ওখানে ফেলতে পারে না কেউ। তো যদি অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকে, যদি আপনি মনে করেন রাজ্যের লোকের স্বার্থে কাজ করবেন, কেন্দ্রের সঙ্গে হাত মিলান না। আমি বলছি না আইডিওলজি মেলাতে, আপনি উন্নয়নের স্বার্থে, আপনি পিঠ সোজা থেকে কি হলো? 45 লক্ষ লোক বাংলা ছেড়ে চলে গেল, এই স্বাভিমানের কি মূল্য? IAS IPS সিং, পান্ডে, মিশ্র, রাও, চন্দ্রন ছাড়া IAS IPS হয় না কেন? 15-20 বছর ধরে কেন IPS দিতে পারছি না আমরা? খালি কটা IT ইঞ্জিনিয়ার, বাস, সেটা 15,000 টাকা মাইনে পায় আছে, সারা জীবনের পয়সা দিয়ে মাস্টারমশাই ছেলেকে তৈরি করেছেন। এগুলো ভাবতে, এগুলো হচ্ছে বেসিক পরিবর্তন, এগুলো হচ্ছে বেসিক পতন। এটা যদি না করেন এগিয়ে বাংলা হবে না, বাঙালি পুরোনো জিনিস ফিরে আসবে না। দিলীপ দ্বারা যে এক সেকেন্ড, দুটো কথা আমি বলতেই হবে, এক সেকেন্ড। দিলীপ দ্বারা যে একটা তথ্য দেন না, যে বাংলা থেকে এত লোক উত্তর দিলেন, লোক আমি বলছি বাংলা থেকে এত লোক চলে গেল,
আরেকটা উল্টো তথ্য আছে কেন্দ্রীয় সরকারের, সেটা হচ্ছে অন্যান্য রাজ্য থেকে কোন রাজ্যে সবচেয়ে বেশি লোক কাজ করতে যায়, সেই তালিকায় কিন্তু পশ্চিমবঙ্গ 4 নম্বর আছে। সেসব 25 এটা এক বছর নম্বর আগে কথা। ছিল। না না এখন শুনে নিন, শুনে আজ নিন। কলকাতার জনসংখ্যা কমে গেছে। না, না, না। মিথ্যা কথা বলো না। বক্তব্য রাখো, তখন তো বাইরে চলে আচ্ছা, আমি যাও। বিজেপি কে বললে সিপিএম এর মতো গায়ে লাগে, কেন বুঝি না। বাইরে থেকে মানুষ আমাদের এখানে চাকরি হতো। বিজেপি সিপিএম নয়, সত্য সত্য। তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি বলেছো, ইন্ডিভিজুয়ালি বলেছো। আর শুনুন না, তুমি তো শুরু করলে individually। বিদ্যুতের তথ্যটা যেটা সিপিএম বললো তো, এক সেকেন্ড, 1 মিনিট করে সবাইকে দেওয়ার না কাজ না একদম। আর আপনি বিশ্বদা, শেষ করবেন। সিপিএম যখন ছেড়ে যায় 2011-তে, তখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 1200 মেগা ইউনিট টোটাল। 2020 লাস্ট ডেটা। আরে দাদা আপনার টাইমে আপনি বলুন না, ভুল করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যাচ্ছে তখন থেকে। আপনি আপনার টাইমে বলুন দাদা। আর এখন 2020 লাস্ট ডেটা, আমাদের সময় বিদ্যুৎ উৎপাদন 1600 মেগা ইউনিট, অর্থাৎ আমরা 400 মেগা ইউনিট উৎপাদন আমি একটা- না 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দামটা বলুন। দেবাংশু, ধন্যবাদ। আচ্ছা, আপনি- দামটা বলুন, দামটা। একক দিয়ে বলুন। মানে সিপিএম ভুল তথ্যের ভান্ডার, মিস ইনফরমেশনের ভান্ডার। আচ্ছা, আমি একটা জিনিস, আমি একটা কৃতিত্ব দিতে ভুলে গেছিলাম, ওটা আমার মানে ভুল হয়েছে, আমি মিস করেছি। আমি হয়তো মানে পক্ষপাত দুষ্টভাবে মিস করে গেছি, ওটা সুদীপ। দেখুন, জ্যোতিবাবু সঠিক সময় পরামর্শ দিয়েছিলেন, আর সিপিএম এর ক্যাডাররা গেছিল বলে কিন্তু আগ্রায় শাহজাহান তাজমহলের মতো জিনিসটা তৈরি করতে পেরেছিল। ফলে এটা আমি মিস করে গেছি, আমি এটা বলে দিলাম। ধন্যবাদ। আমার শেষ বিকৃত করা কি করে যায়? শিবাজিদা, তৃণমূলের শিবাজিদা, কাছে আমরা পরামর্শ আজকে শিখেছি, আবার নতুন করে শাক দিয়ে মাছ ডাকাত। আজকে আমরা একটা কথা দেখছি যে আগে রজনী কোঠারি কেউ হাসেনি, বলেছিলেন, কুণালদা, এরা রজনী কেউ কোঠারি হাসেনি। বলেছিলেন 67 অবধি যে অবস্থা ছিল টানা ভারতবর্ষে, কেন্দ্র রাজ্য বেশিরভাগ রাজ্য কেরালা ছাড়া একই, তা তিনি বলেছিলেন এটা কংগ্রেস সিস্টেম। তো আজকে 77-এ ধাক্কা খেলো প্রথম বড় কেন্দ্রে, কিন্তু এই কংগ্রেস সিস্টেমের জায়গায় আজকে একটা বিজেপি সিস্টেম হয়েছে। কিন্তু দুটোই, আমি কিন্তু একটাই কথা দেবজিৎকে ভাই মনে করিয়ে দিচ্ছি, এখনো এনডিএ গভর্নমেন্ট আছে, সুতরাং জোট রাজনীতি চলে গেছে এটা বলা যাবে না। বামফ্রন্টের সময় তো সিপিএম ছিল, এনডিএতে কারা কারা আছে সেটা কিন্তু সন্দেহ আছে। না না সেটা আমি তবুও বলছি, কারণ জোট রাজনীতি কিন্তু ভারতবর্ষে কারণ 1 মিনিট, আমি এই রাজ্যের প্রেক্ষিতে বলেছি, এই রাজ্যের প্রেক্ষিতে আমি বলছি এটাই কিন্তু ভারতবর্ষের প্রকৃত চরিত্র, যে সুইজারল্যান্ডে আছে, অনেক জায়গায় আছে, কিন্তু আজকে আপনাদের সবাই বক্তব্য, যারা বিশেষ করে রাজনীতিবিদরা বললেন তুই কি মুই বেড়াল কি তুই বেড়াল, এই নিয়ে যে আজকে হলো তু ম্যায়, তা দেখে একটা কথা শক্তি চট্টোপাধ্যায়ের লাইন মনে পড়ে যাচ্ছে, কবিতার লাইন। আসলে যেটা হচ্ছে, মানুষরা যারা দেখছে, মানুষ বড় কাঁদছে আজকে এই সমস্ত দেখে, যে যাদের কাছে ভেবেছিলেন যারা একসঙ্গে থাকবেন এবং তারা একসঙ্গেই বঞ্চনা হোক বা না হোক, যে না পাওয়া, তার জন্য যেটাই নেগেটিভ ভাবার কোনো আমি কারণ নেই। নেগেটিভ, ভোট না দিলে মানুষ কাঁদবে, এবং এটাই তারা স্বাভাবিক। কিন্তু চাইছে আপনারা একসঙ্গে অন্তত আন্দোলন ঠিক জায়গায় করুন। ভোট না দিলে তবে মানুষ কাঁদবে, এটাই স্বাভাবিক। কি এই করা যাবে? জায়গাটা থাকবে, তাদের পাশে দাঁড়াতে হবে। গ্যাসের দাম থেকে বোঝা এই যাচ্ছে, অঙ্গীকার নিয়ে আপনারা গ্যাসের দাম থেকে বোঝা যাচ্ছে, তাহলে দেবজিৎদা, ঠিক জায়গায় ভোট না দিলে কাঁদতে হয়। কি হবে জানি না, হয়তো এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবেই এবং সেটাই ভারতবর্ষের একমাত্র জায়গা, শক্তপোক্ত ভিত এবং পিলার বলা যায়। সুতরাং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকেই এই মতাদর্শগত পার্থক্য দূরে সরিয়ে রেখে উন্নয়নের সাথে যতটা কাছাকাছি আসা যায়, সে চেষ্টাই হয়তো আমাদের সবাইকে করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য।